হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যেমন তোমাদের সেদিন লাইভে কথা দিয়েছিলাম, প্রমিস করেছিলাম যে নিট 2026-এ যারা রয়েছো আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, তাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসব। এটা খুব নতুন একটা গিফট, মানে খুব ইম্পর্টেন্ট, নতুন পুরনো জানি না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে আমার মনে হয়। গিফট বা ওইসব কিছু গুরুত্বপূর্ণ নয়, যেটা গুরুত্বপূর্ণ তোমার উত্থানে আমি শামিল হব। সেটা যে যতটা ভালোভাবে হতে পারি সেই চেষ্টা এখানে করব। তো এখানে আমরা যেমন বলেছিলাম যে এনসিইআরটির লাইন পড়ে পড়ে তার অর্থ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটাই এখানে করতে চলেছি। আজকের টপিক, এবং এখানে অর্গ্যানিক ও ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিটা বিশেষ করে জোর দেওয়া হবে, এবং ফিজিক্যাল কেমিস্ট্রিতেও যে চ্যাপ্টারগুলো এনসিইআরটির উপরে নির্ভরশীল, যেমন অ্যাটমিক স্ট্রাকচার, ইলেকট্রোকেমিস্ট্রির কিছু পার্ট, কেমিক্যাল কাইনেটিক্সের কিছু পোর্শন, সলিউশনের কিছু পার্ট, কোয়ালিটেটিভ ব্যাপারে, ওগুলো তো ইনঅর্গানিকের পার্টে চলে যাচ্ছে। তো সেই বিষয়গুলোর উপরে বিশেষভাবে আলোকপাত করব। তো তুমি যে বিষয়টা এখানে মন দিয়ে দেখো সেটা হচ্ছে আজকের টপিক কি, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। আচ্ছা, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন মানে, নিউক্লিওফিলিক অ্যাডিশন মানে হচ্ছে যেটা কার্বনিলের যাবতীয় যে বিক্রিয়া সমূহ, অ্যালডিহাইড, কিটোন, এদের যে যাবতীয় রিয়াকশন বা বিক্রিয়া, তাদের কথা বলা হচ্ছে। তো এটার প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যেটা আমাদের বলতে হবে, আচ্ছা, কার্বনিল গ্রুপের, দেখো এনসিইআরটির আমি একদম বই তুলে নিয়ে চলে এসেছি। দেখো কার্বনিল গ্রুপের, তোমার কার্বনিল গ্রুপের যে জায়গাটা, আমরা এখানে এই বিষয়টা আমাদের আলোচনার মধ্যে থাকবে। আচ্ছা, কার্বনিল গ্রুপের শেপ বা ওইসব কিছু নিয়ে এখানে কথা বলা হচ্ছে। কার্বনিল গ্রুপ দেখতে কেমন হবে? কার্বনিল গ্রুপ মূলত এই বিষয়টাকে বলা হয় কার্বনিল। দেখো সি ডবল বন্ড ও থাকবে, কার্বনের যোজ্যতা বা ভ্যালেন্সি কত? 4। তাহলে কার্বনের সঙ্গে এই যে রইল আমার R1, আরেকটা রইল R2। এবার এখানে R1 আর R2-র পরিচয় করানো দরকার। R1 ইকুয়াল টু যে কোনো অ্যালকিল হতে পারে, অথবা যে কোনো অ্যারাইল গ্রুপ হতে পারে। অ্যালকিল মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল, বিউটাইল, এই সমস্ত গ্রুপ। আর অ্যারাইল মানে বেসিক্যালি, খুব সহজে বললে, অ্যারোমেটিক রিং বা বেনজিন রিং, এখানে আমাদের সিলেবাসে যেটুকু যা রয়েছে। তো সেই বিষয়টাই এখানে আলোকপাত করা হোক। দেখো, এই হচ্ছে কার্বনিল গ্রুপের ফর্মুলা, বেসিক স্ট্রাকচারটা। R1 সমান এইটা, এবং R2-র জায়গায় R2 সমান, বা R2 ইজ ইকুয়াল টু হাইড্রোজেন। R2 ইজ ইকুয়াল টু হাইড্রোজেন হলে এটা অলওয়েজ কোন ফাংশনে, মানে কোন গ্রুপ হিসেবে গ্রহণযোগ্যতা পাবে? অলওয়েজ এটা অ্যালডিহাইড বলে গ্রহণযোগ্যতা পাবে, অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইড হিসেবে আছে থাকুক, তোমার যে বিষয়গুলোর উপরে এখানে আলোকপাত করবার প্রয়োজন আছে সেটাই আসে। দেখো, এই যে কেন্দ্রীয় কার্বন বা সেন্ট্রাল কার্বন, আগে বুঝিয়ে নিচ্ছি, তারপরে ওটা পড়বো, দেখবে টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কার্বনের কাছে দেখো যথাক্রমে একটা, দুটো এবং এখানে তিনটে সিগমা বন্ধন বর্তমান। কার্বনের কাছে 3 সিগমা 1 পাই। যদি 3 সিগমা 1 পাই হয়, কার্বনের যে হাইব্রিডাইজেশন, দ্যাট হাইব্রিডাইজেশন শুড বি sp2। কার্বনের হাইব্রিডাইজেশন যথাক্রমে sp2। এবার চলে আসি তার পাশের অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, অক্সিজেনে কি দেখতে পাচ্ছ? অক্সিজেনে দেখতে পাচ্ছ একটা দুখানা লোন পেয়ার। অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, এবং একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। 2 লোন পেয়ার আর 1 সিগমা। পাই বন্ড তো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না, তো এখানেও কি হবে? হাইব্রিডাইজেশন হবে sp2। তাহলে খেয়াল করো, দুটো অ্যাটম যারা পাশাপাশি অ্যাসোসিয়েটেড আছে, কার্বন এবং অক্সিজেন, দুজনের হাইব্রিডাইজেশনই আমরা কি দেখতে পাচ্ছি? দুজনের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন যাই বলো, আমরা সেটা দেখতে পাচ্ছি sp2। তোমাকে এখানে একটা টেকনিক বলি, অনেকবার বলেছি তাও বলি। তোমার
যখন দুটো পাশাপাশি থাকা অ্যাটম, যখন দুটি পাশাপাশি থাকা অ্যাটম সেম হাইব্রিডাইজেশন বা সংকরায়ন স্তরে থাকবে, তখন কাকে প্রায়োরিটি দেবে? অলওয়েজ যেটা বাই ডেফিনেশন, যেটা পর্যায় সারণী অনুযায়ী অধিক তড়িৎ ঋণাত্মক, যেটা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল অনুযায়ী বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে স্বাভাবিকভাবেই কার্বনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের তুলনায় কম, এবং কার্বন তার ফলশ্রুতি কি হবে? অক্সিজেনকে ইলেকট্রন ডোনেট করবে। আচ্ছা, অক্সিজেনকে ডোনেট করবে তো বুঝলাম, কোন ইলেকট্রনটা ডোনেট করবে? অক্সিজেনকে ইলেকট্রন ডোনেট করবার উদ্দেশ্য হচ্ছে কার্বন নিজের মধ্যে থাকা যে পাই বন্ডটা, দেখো সিগমা আছে পাই আছে, কার এর মধ্যে স্থায়িত্ব বেশি? কোয়াইট ন্যাচারাল, সিগমার তুলনায় পাই এর স্থায়িত্ব, সরি, পাই এর তুলনায় সিগমার এই জায়গাতে স্থায়িত্ব বেশি হবে। কারণ সিগমা কিভাবে তৈরি হয়? অক্ষীয় অভিলেপন বা অ্যাক্সিয়াল ওভারল্যাপে তৈরি হয় হচ্ছে সিগমা। পাই কিভাবে তৈরি হয়? সাইড ওয়াইজ বা কান ঘেঁষে ওভারল্যাপ যেটা হয় সেইভাবে তৈরি হয় পাই। পাই এর ওভারল্যাপিং বা অভিলেপন ক্ষেত্র তুলনামূলক কম হওয়ার কারণে পাই বন্ধন কম্পারেটিভলি লেস স্টেবল, তুলনামূলক কম স্থায়িত্বপ্রাপ্ত হয়। তাই কার্বনের থেকে অক্সিজেনের দিকে যে ইলেকট্রন ঘনত্বটা যাচ্ছে সেটা মূলত পাই বন্ড ভেঙে যাবে। তাহলে এখান থেকে কার্বন থেকে অক্সিজেনে যাচ্ছে, তাহলে কার্বন থেকে অক্সিজেনে যাওয়ার ফলশ্রুতি যে বিষয়টা আমাদের চোখে দর্শনীয় হয়ে উঠবে সেটাই আমরা আসি। এখানে রইল আমার R1, এখানে রইল আমার R2। দেখো কার্বন এবং অক্সিজেনে, দেখো অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে, অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বন ডোনেট করছে বা দান করছে, কার্বনের মাথায় প্লাস। এবার অক্সিজেনে মাইনাস, কার্বনে প্লাস। আর কি বিষয়? তাহলে এদের মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে প্রভাবটা, এই যে এফেক্টটা তোমার সামনে অবজার্ভ হলো, এই এফেক্টটাকে কি এফেক্ট বলা হয়? এই এফেক্টটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রির ভাষায় ইলেকট্রোমেরিক। এটাকে অর্গানিক কেমিস্ট্রির ভাষায় আমরা কি বলি? ও ভেরি সরি, ইলেকট্রোমেরিক এফেক্ট বা প্রভাব। যেখানে কি হবে? এই যে পজিটিভ নেগেটিভ যেটা তৈরি হলো, এই পজিটিভ নেগেটিভটা কখনোই পার্মানেন্ট ডাইপোল হিসেবে নিজের অস্তিত্ব দেখাবে না, কখনোই এটা পার্মানেন্ট ডাইপোল হিসেবে নিজের অস্তিত্বের জানান দেবে না। কেন? কারণ পাই বন্ড যখন ভেঙে যাচ্ছে, একটা কার্বনে প্লাস আরেকটা কার্বনে মাইনাস কনফার্ম তৈরি হচ্ছে। তো এই কনফার্মেশনের কারণে কি দেখতে পাচ্ছি আমরা? কার্বনের মাথায় যে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ, সেটা যে কোনো ঋণাত্মক এসে সেখানে অ্যাটাক করতে পারে। এই পজিটিভকে খুব সহজেই এখান থেকে নিউক্লিওফাইল এসে সুন্দরভাবে অ্যাটাক করবে, তাহলে এই পজিটিভ আর থাকবে না। তাই জন্য এটাকে বলে টেম্পোরারি পোলারাইজেশন। কি বলে? টেম্পোরারি পোলারাইজেশন এবং অস্থায়ী দ্বিমেরু। দ্বিতীয় প্রশ্ন, তাহলে এটা হচ্ছে যে কার্বনিল যৌগের মধ্যে সর্বদা একটি দ্বিমেরু বর্তমান বা ডাইপোল একটা তৈরি হওয়ার প্রবণতা সব সময় থাকবে। দ্বিতীয় প্রশ্ন, এই যে কার্বন, এর শেপ কেমন হবে? এর শেপ হবে ত্রিকোণীয়, সমতলীয় বা ট্রাইগোনাল, প্ল্যানার বা ট্রায়াঙ্গুলার। ত্রিকোণীয়, সমতলীয় বা ট্রাইগোনাল, প্ল্যানার বা ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, এর শেপ। আচ্ছা, এর বন্ধন কোণ কত? আমরা জানি ত্রিকোণীয়, সমতলীয় বা ট্রাইগোনাল, প্লেনার কেউ হলে তার বন্ধন কোণ কত হয়? 120 ডিগ্রি। তার বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। আর কি আরেকটা বিষয়, এখানে পাই বন্ড যেহেতু রয়েছে, তোমাকে যদি এখানে এদের অরবিটাল ডায়াগ্রামটা দেখানোর দিকে নিয়ে যাই, তুমি অরবিটাল ডায়াগ্রামটা যদি একটু দেখতেই আগ্রহী থাকো, তাহলে দেখো এখানে কার্বন অক্সিজেনের মধ্যে যথাক্রমে সিগমা বন্ধন বর্তমান। ধরো আমি এখানে আহ কি বলি, আমি এখানে অন্য কিছু নিলাম না, বেকার পাকামি করলাম না, আমি এখানে নর্মাল
ধরো সিগমা গুলোকে এরকম ভাবে ড্র করে দিলাম প্রত্যেকটা। এখানে সিগমা রয়েছে, এখানে সিগমা রয়েছে, এখানে সিগমা রয়েছে, হলো। তারপর এই জায়গাতে আসছে আমার পাই। এ দেখো এগুলোর মধ্যে কি ধরনের, এ দেখো এই হচ্ছে পাই। ধরো তোমার তাহলে পাই অরবিটাল তুমি এখানে ধরে নিলাম আমি, ধরো পিএক্স 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 এর মধ্যে, এদের মধ্যে কি হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে। এইভাবে এদের অরবিটাল ডায়াগ্রামটা বেসিক্যালি চলে আলাদা করে, মানে কি হচ্ছে পার্শ্বীয় অভিলেপনের ফলে পাই বন্ধনের গল্পটা এখানে চলবে। তা চলে আসি, যা বক্তব্য ছিল সেই বক্তব্য নিয়ে এখানে পরে কথা বলা যাবে। তো চলে আসা যাক অরবিটাল ডায়াগ্রাম। এবার দেখো তাহলে এখানে স্ট্রাকচার অফ কার্বনিল গ্রুপ 120 ডিগ্রি সব বলে দিয়েছি। এবার চলে আসছি তোমার যেটা প্রয়োজন আছে সেই জিনিসে। দেখবে ভালো করে দেখবে এই জায়গাটা, প্রত্যেককে বলছি। আচ্ছা দেখো কি বলছে অ্যাজ পার এনসিইআরটি। হ্যাঁ দেখো এখানে এই যে কি দিয়েছে দেখো, আরে এত মোটা দেওয়া যাবে না। এনসিইআরটি দেখো কি বলছে, এই যে কার্বনিল কার্বন অ্যাটম ইজ sp2 হাইব্রিডাইজড, কি বললাম আমি, তো sp2 এর কথাই বললাম। অ্যান্ড ফর্মস, এ দেখো তিনটে সিগমা, এই তিনটে সিগমা মানে সেটা sp2। the fourth valence electron of carbon remains in its p orbital and forms pi bond। আচ্ছা এটার মানে কি, এটার মানে হচ্ছে, এটার মানে যেটা বলতে চাইছে, এটার মানে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা কি তোমার কাছে ইলাবোরেটলি জানা আছে কিভাবে হবে? এ দেখো 1s2 2s2 2p2, এই যে 2p2 যখন আছে, হুম 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 হুম, কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি। এ দেখো এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, তোমার কাছে কটা সিগমা বন্ধন, দুটো সিগমা বন্ধন, এই সরি তিনটে সিগমা বন্ধন। তাহলে এটা হলো তোমার ভূমি স্তরের ইলেকট্রন বিন্যাস বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এ দেখো এখান থেকে তুমি এনার্জাইজ করলে, তুমি এই জায়গাতে কি দিলে, এনার্জি দিলে। এনার্জি দিলে এখান থেকে কোথায় চলে যাবে, এখান থেকে এই রেঞ্জে লিফ, এই রেঞ্জে চলে গেল। যদি এই রেঞ্জে চলে গেল তাহলে এবার তাকিয়ে দেখো, রইল পরে 1, রইল পরে 2 3, এই তোমার কাছে এই আছে। এবার তোমার কাছে কি বললাম, যতগুলো সিগমা বন্ধন থাকবে, যে কটা সিগমা বন্ধন থাকবে সে ঠিক সেই কটা, এরা তিনজন এই তিনটে কিসে ইনভলভড হবে, ইনভলভড বা ইন হাইব্রিডাইজেশন। খুব ডিটেলসে পুরো জিনিসটা পড়িয়ে দেবো যাতে এই পার্ট নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। কারণ কেন অ্যালডিহাইড কিটোন, কারণ আমি দেখবে ভিডিওতে অলরেডি যে স্ট্র্যাটেজি ভিডিওগুলো সেখানে কার্বনিলের ওয়েটেজটা দেখবে খুব বেশি ওয়েটেজ আছে কিন্তু নিচের ক্ষেত্রে। আচ্ছা তাহলে কি, আর এই যে ইলেকট্রনটা এটা কি অসংকরায়িত বা আনহাইব্রিডাইজড, আনহাইব্রিডাইজড পি অরবিটাল, যার মধ্যে ইলেকট্রন থাকবে কন্টেইনিং, আনহাইব্রিডাইজড পি অরবিটাল কন্টেইনিং ইলেকট্রন। সেটা কিভাবে থাকবে, মানে যে পি অরবিটালটা সংকরায়নে অংশগ্রহণ করবে না অথচ তার মধ্যে ইলেকট্রন অবস্থান করে, সেটা পাই বন্ড হিসেবে অস্তিত্ব পাবে, সে পাই বন্ড হিসেবে নিজের অস্তিত্বের জানান দেবে। ক্লিয়ার? তো তোমার সামনে কিন্তু সেই বিষয়টা পুরো ব্যাখ্যা করে দিলাম যে যেহেতু তোমার কাছে তিনটে সিগমা বন্ড, দেখো তিনটি অরবিটাল সংকরায়ন বা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করলো এবং তোমার হাইব্রিডাইজেশন sp2।
চলো লেটস প্রসিড, এগোনো যাক। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের পুরনো জায়গায়। হ্যাঁ, কোথায় ছিলাম? দ্য ফোর্থ ভ্যালেন্স ইলেকট্রন অফ কার্বন রিমেইনস ইন ইটস, কোথায় যাচ্ছে? পি অরবিটাল অ্যান্ড ফর্মস আ পাই বন্ড উইথ অক্সিজেন অ্যাটম বাই ওভারল্যাপ উইথ পি অরবিটাল অফ অ্যান অক্সিজেন। ওভারল্যাপ করে বা অভিলেপন করে দেখিয়ে দিয়েছি। তারপরে কি বলছে? ইন অ্যাডিশন, এর পাশাপাশি কি বলছে? দ্য অক্সিজেন অ্যাটম অলসো হ্যাজ টু নন বন্ডিং ইলেকট্রন পেয়ার্স, মানে দুটো নন বন্ডিং ইলেকট্রন, মানে খোলাখুলি বলছি দুটো নন বন্ডিং ইলেকট্রন, মানে এই দুইজন যাদের নন বন্ডিং ইলেকট্রন পেয়ারের আরেক নাম লোন পেয়ার। চলো গো, আরে কি সব বার করছি এটা, হ্যাঁ ভেরি সরি। এরপর কি বলছে? দাস দ্য কার্বনিল কার্বন, অর্থাৎ এই কার্বনটার নামই কার্বনিল কার্বন, কার্বনিল কার্বন অ্যান্ড দ্য থ্রি অ্যাটমস, কার্বনিল কার্বন অ্যান্ড দ্য থ্রি অ্যাটমস। আচ্ছা, এখানে যদি জানি না দেখা, যদি দেখতে কারোর প্রবলেম হয়, হতেই পারে, এনসিইআরটি নিজের একটু বার করে নিও এনসিইআরটির, যদি আচ্ছা যার কাছে যে এনসিইআরটি আছে আমি একটু পেজ নাম্বারটা বলে দিচ্ছি। এটা পুরনো এনসিইআরটি হলে পেজ নাম্বার 361-তে পাবে, যদি নতুন এনসিইআরটি হয় তাহলে পেজ নাম্বার 231-এ পাবে। আমরা সেই পেজটা পড়ছি, ক্লাস 12 সেকেন্ড ভলিউমে তুমি এটা পাবে। পেজ নাম্বারও বলে দিলাম, তাহলে আর তোমার সমস্যা নেই। তুমি যখন ভিডিওটা দেখছো তুমি নিজের এনসিইআরটিটা সঙ্গে নিয়ে বসো, উপকার পাবে। তাহলে কি বললো? নন বন্ডিং বলছে দাস দ্য কার্বনিল কার্বন অ্যান্ড দ্য থ্রি অ্যাটমস অ্যাটাচড টু ইট লাই ইন দ্য সেম প্লেন অ্যান্ড দ্য পাই ইলেকট্রন ক্লাউড ইজ অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য প্লেন, অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য প্লেন, মানে মানে হচ্ছে, মানে এখানেই তোমার উত্তর আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, সিগমা যখন তৈরি হবে না, সিগমা, এটা কি হচ্ছে? এটা সেম প্লেনে কেন? কারণ এই অরবিটাল গুলো সংকরায়িত, এটা sp2, এটা sp2, এটাও sp2, এরা একই তলে অবস্থান করে, সেম প্লেনে রয়েছে, তবেই তো এরা সিগমা তৈরি করছে না। আর তার সঙ্গে এটা অক্সিজেনের হচ্ছে পি, অক্সিজেনের পি অরবিটাল, এটা পি কার? পি অক্সিজেনের। আর এই দুটো, এরা যদি মানে ব্যাপারটা কিরকম বলতো? ব্যাপারটা এরকম ধরনের আর কি, ছবির মধ্যে দিয়ে যদি দেখানোর চেষ্টা করি, এই প্লেনটা, আরে হুম হুম হুম, এটা হচ্ছে সিগমা বন্ধন, এটা হচ্ছে সিগমা রয়েছে, ধরো এটায় আমার সিগমাটা, তো ধরো সিগমাকে, এইটা তো সিগমা অবশ্যই, এটা পিজেড, এটা সিগমার জন্য, এটা আমার সিগমা বন্ডের জন্য রয়েছে। আর পাই বন্ড হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, বলতে পাই বন্ডের প্রেজেন্টেশনটা এরকম ধরনের আছে, প্লেনটা পাল্টে যাচ্ছে, মানে একটা যদি এরকম থাকে, একটা তার উপরে এরকম ধরনের আছে, বা মিউচুয়ালি পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে আছে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সেটাই বলছে যে সিগমা বন্ধনগুলো একটা প্লেনে আছে আর পাই বন্ধন একটা ডিফারেন্ট প্লেনে বা অন্য প্লেনে এক্সিস্ট করছে, সেটাই এখানে বলতে চেয়েছি। বলো। বলছি, দাঁড়াও, চলো গো, হ্যাঁ নিলাম নিলাম নিলাম, এখানে চলে আসুক। হ্যাঁ চলো, যেটা বললাম প্লেনের ব্যাপার, প্লেনের ব্যাপারে চলে আসি আগের জায়গায় আবার। আচ্ছা, আর কি? বন্ড অ্যাঙ্গেল ইজ অ্যাপ্রক্সিমেটলি, দেখো বেটা, বন্ড অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেটলি কত আছে? বন্ড অ্যাঙ্গেল ইজ অ্যাপ্রক্সিমেটলি 120 ডিগ্রি, যেটা বলেছে। আর এক্সপেক্টেড আর ট্রাইগোনাল কোপ্ল্যানার, ট্রাইগোনাল সামতলিক, ত্রিকোণীয় সমতলীয়, ট্রাইগোনাল সমতলিক, ত্রিকোণীয় সমতলিক বা সামতলিক। আচ্ছা, এবার দেখো প্রথম প্যারাগ্রাফটা টোটাল জাস্টিফাইড, কত কিছু থাকে,
এবার দ্বিতীয় প্যারাগ্রাফে আসি। দ্বিতীয় প্যারাগ্রাফ নিয়ে বিশেষভাবে আলোকপাত করব। দেখো দ্বিতীয় প্যারাগ্রাফে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। এই দেখো এখানটা কি বলছে, এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন অক্সিজেনের যে ডাবল বন্ডটা রয়েছে কি বলছে, ইজ ডাবল বন্ড ইজ পোলারাইজড। কার্বন অক্সিজেনের যে ডাবল বন্ড রয়েছে সেটাকে বলছে পোলারাইজড। মানে পোলারাইজড মানে কি, যেখানে পজিটিভ নেগেটিভ এন্ড আছে, দ্বিমেরু হয়ে থাকছে, দ্বিমেরু হয়ে থাকছে, পোলারাইজড ডিউ টু, দেখো হায়ার ইলেকট্রোনেগেটিভিটি, ভেরি সরি, ডিউ টু কি বলছে, হায়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন রিলেটিভ টু কার্বন। তোমাকে আমি এখানে কার্বন আর অক্সিজেনের sp2 বললাম, প্রথমে হাইব্রিডাইজেশন, তারপরে কি বললাম, যদি দুটো পাশাপাশি অ্যাটম বা পরমাণু সেম সংকরায়ন অবস্থা বা হাইব্রিডাইজেশন হোল্ড করে, তখন কাকে গুরুত্ব দেবে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার গুরুত্ব বেশি, সে আরেক যার কম তড়িৎ ঋণাত্মক যে তার থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। জাস্টিফিকেশন তোমার সামনে। তারপর কি বলছে, হেন্স দ্য কার্বনিল কার্বন ইজ অ্যান ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফাইল। আচ্ছা বলি এটার মানে কি, এটার মানে দিয়ে কি বলতে চাইলো, আচ্ছা বোঝো। বলছে হেন্স দ্য কার্বনিল কার্বন ইজ অ্যান ইলেকট্রোফিলিক অ্যান্ড কার্বনিল অক্সিজেন ইজ অ্যান নিউক্লিওফিলিক সেন্টার। কথার মানে কি, লিভিস অ্যাসিড লিভিস বেসে কি বলতে চাইছে দেখো, ব্যাখ্যাটা দেওয়া দরকার। এই যে কার্বনিল কার্বন মানে দিস ইজ মাই কার্বনিল কার্বন, ইলেকট্রোফিলিক মানে যার ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, যে ইলেকট্রনকে নিজে আকর্ষণ করতে চাইবে। তো এখানে তাকিয়ে দেখো কার্বনের সঙ্গে 1 2 3 অর্থাৎ তিনটি সিগমা বন্ড আমরা দেখতে পাচ্ছি। তো কার্বনের সঙ্গে তিনখানা সিগমা বন্ড যদি তুমি দেখতে পাও, তাহলে তিনটে সিগমা বন্ড মানে ছখানা ছখানা সিগমা ইলেকট্রন বা ছখানা ইলেকট্রন। তোমার কার্বন কি সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, কার্বনের অষ্টক পূর্তিটা ভীষণভাবে প্রয়োজন, অক্টেট মেনটেন করে। তো যদি কার্বন অক্টেট মেনটেন করতে চায় তাহলে 6 এর সঙ্গে কত নিতে হবে, 6 এর সঙ্গে দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে। যে বা যারা ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখাবে, যে বা যারা ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখাবে তাকে বলা হয় লিউইস অম্ল বা লিউইস অ্যাসিড। এখানে কার্বন নিজের অষ্টক অপূর্ণ থাকার কারণে ইলেকট্রন গ্রহণের একটা তীব্র প্রবণতা দেখাচ্ছে, তাই জন্যে এ কি হচ্ছে, ইলেকট্রনের প্রতি আসক্তি দেখাবে এবং লিউইস অ্যাসিড হিসেবে নিজের অস্তিত্ব জানান দেবে। মাথায় ঢুকিয়ে নাও বিষয়টা। হলো অক্সিজেনে চলে এসো। কেন নিউক্লিওফিলিক বলছে, কারণ অক্সিজেনের কাছে আগে থেকেই ইলেকট্রন তো রয়েছে, থাকতেই পারে, ইলেকট্রন থাকাতে কি যায় আসে, অক্সিজেনের কাছে ইলেকট্রন রয়েছে, প্লাস অক্সিজেনের কাছে দেখো একটা বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, একটা বন্ড পেয়ারে দুটো ইলেকট্রন, দুটো লোন পেয়ারে আরো 2 দুগুণে 4, তাহলে টোটাল কটা হলো 6টা। আর একটা নেগেটিভ চার্জ মানে সেখানেও দুটো ইলেকট্রন আছে, তাহলে 6 + 2 8, 8। তো এখানে অক্সিজেনের কাছে যতগুলো ইলেকট্রন থাকার সেটা সম্পূর্ণভাবে রয়েছে। নিউক্লিওফিলিক মানে কি, নিউক্লিয়াস লাভিং সেন্টার, নিউক্লিয়াস লাভিং সেন্টার। নিউক্লিয়াসের প্রতি যার আসক্তি আছে অর্থাৎ যার অষ্টক পূর্ণ, সে খুব স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসের প্রতি তীব্র আসক্তি শো করবে। তাই জন্য সে কি করবে, যার কাছে ধরো যার কাছে অষ্টক পূর্ণ আছে সে অন্যকে দানও তো করতে পারবে। তো অক্সিজেন অষ্টক পূর্ণ থাকার কারণে অক্সিজেন অন্যকে দান করে, যে যত ভালো ইলেকট্রন দান করে সে তত ভালো লিউইস ক্ষারক বা লিউইস বেস। এই জন্য এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, ইলেকট্রন দান ইলেকট্রন গ্রহণ। তো অক্সিজেনের কাছে যেহেতু অষ্টক যতগুলো থাকে, ইলেকট্রন প্রিসাইজ, ইলেকট্রন রিচ বলবো না, ইলেকট্রন প্রিসাইজ যতগুলো দরকার ঠিক ততগুলোই আছে, তাই অক্সিজেন ইলেকট্রন অন্যকে দান করবে। হয়ে গেল, পয়েন্টটা ক্লিয়ার। চলো প্রথম প্যারাগ্রাফের এই জায়গাটা বললাম, কত সুন্দর ছোট 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 পয়েন্ট দেখতে পাচ্ছ এর মধ্যে দেওয়া। তুমি এখান থেকে অ্যাসারশন রিজন শিওর শর্ট পাবে, শিওর শর্ট পাবে। আচ্ছা আর কি বলছে, অক্সিজেন হ্যাঁ নিউক্লিওফিলিক লিউইস বেস, টোটাল গল্প তোমার সামনে রিভিল হলো। আচ্ছা এরপরে কি বলছে, কার্বনিল কম্পাউন্ড হ্যাভ সাবস্ট্যান্সিয়াল ডাইপোল মোমেন্ট, বলেই তো দিলাম যে অবশ্যই এখানে পজিটিভ নেগেটিভ এন্ড যদি থাকে কিছুটা করে ডাইপোল মোমেন্ট তো অলওয়েজ থাকবে, ওই জন্য সাবস্ট্যান্সিয়াল ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, অ্যান্ড আর মোর পোলার দ্যান ইথার, মানে ইথারের তুলনায় অধিক দ্বিমেরু
রয়েছে, কারণ পজিটিভ নেগেটিভ এন্ড প্রপারলি হচ্ছে। তারপরে কি বলছে, দ্য হাই পোলারিটি অফ দি কার্বনিল গ্রুপ ইজ এক্সপ্লেইনড অন দ্য বেসিস অফ রেজোনেন্স ইনভলভিং নিউট্রাল অ্যান্ড ডাইপোলার চার্জ। যেটা এই যে রেজোনেন্স বা এই যে জিনিসটা দিয়ে এখানে বোঝাতে চেয়েছিলাম, কার্বন থেকে অক্সিজেন টেনে নেবে, এইসব পয়েন্টগুলো হয়ে গেল। ফার্স্ট প্যারাগ্রাফ নিয়ে কোথাও কারোর কোনো কোয়ারি নেই। স্ট্রাকচার অফ কার্বনিল গ্রুপ, আশা করি বুঝতে পেরেছো স্ট্রাকচার অফ কার্বনিল গ্রুপ। এখান থেকে কিন্তু খুব ভালো, এর মধ্যে থেকে অনেকগুলো, এটা বুঝিয়ে দিলাম, এখান থেকে তুমি এবার যে কোনো রকম যদি অ্যাসারশন রিজন ভিত্তিক প্রশ্ন দেয় পারবে। আমি পডকাস্ট থেকে খুব মানে এই পডকাস্ট বলবো না, আমি এই যে বিষয়টা, এই যে লাইন বাই লাইন যে রিডিং এর জায়গাটা আগে আমি বুঝিয়ে নিয়ে তারপরে এনসিটিটা পড়ি, তাহলে তোমার সুবিধা হবে। চলো গো, আচ্ছা চলে আসি এবার। আচ্ছা তাহলে এখান থেকে আরেকটা বিষয় বলি, দেখো যে কার্বনিল কার্বনের ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, কোনো প্রবলেম নেই হোক। কার্বনিল কার্বনের ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ যদি তৈরি হয়, কার্বনিল কার্বনের ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ যদি তৈরি হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? কার্বনিল কার্বনের ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ তৈরি হলে যে জিনিসটা আমরা দেখতে পাবো কার্বনিল কার্বনে, সেটা হচ্ছে যার মাথায় পজিটিভ আছে, এবং তোমাকে কি বলেছি, এটা টেম্পোরারি পোলারাইজেশন, বোঝো, ইটস আ টেম্পোরারি পোলারাইজেশন ফ্যাক্ট, টেম্পোরারি পোলারাইজেশন অর্থাৎ অস্থায়ী। তো এই অস্থায়ী পোলারাইজেশন মানে এই প্লাসকে কে আকর্ষণ করবে? প্লাসকে আকর্ষণ করবে যথাক্রমে একটি নিউক্লিওফাইল। এই প্লাসের প্রতি তীব্র আসক্তি দেখাবে একটি নিউক্লিওফাইল। তো এই যে নিউক্লিওফাইল বাবু, এই নিউক্লিওফাইল এখানে এসে জুড়ছে, এই নিউক্লিওফাইল এখানে জুড়লে প্রথমে ত্রিকোণীয় ত্রিকোণীয় সমতলিক বা সমতলীয় এখানে এসে যে জুড়ছে, বোঝো জায়গাটা, এখানে এসে জুড়লো, তার মানে এই যে কার্বনটা রয়েছে এর কাছে কন্টিনিউ একটা ইলেকট্রনের ঘাটতি বজায় থাকছে, এবং সেই ঘাটতিটা ম্যানেজ করার দায়িত্ব কার? সেই ঘাটতি ম্যানেজের দায়িত্ব হচ্ছে কার্বনের, সেই ঘাটতি পাশের কেউ এসে সেটাকে ম্যানেজ করবে। তো সেই ম্যানেজমেন্টের চক্করে সে কি করছে, সেটা ম্যানেজ করছে সে নিউক্লিওফাইলটা গ্রহণ করে, নিউক্লিওফাইলটা গ্রহণ করে, নিউক্লিওফাইলটা গ্রহণ করে। তাহলে এই যে নিউক্লিওফাইলটা তুমি গ্রহণ করছো করে, কার্বনের সঙ্গে নতুন যে স্ট্রাকচারটা যদি দেখি আমরা, এই নিউক্লিওফাইলটা গ্রহণ করলে বিষয়টা কেমন দেখতে আসে? এ দেখো, আমি অক্সিজেনের মাথায় আপাতত মাইনাস রাখলাম, এখানে R1 যেমন ছিল R1 রাখলাম, R2 যেমন ছিল R2 রাখলাম, নিউক্লিওফাইল এসে যুক্ত হলো। বোঝো বোঝো, ভালো করে বোঝো, এখানে কার্বনের যে আমাদের কি বলবো, কার্বনের যে ধর্ম, কার্বনটা এখানে কিরকম হচ্ছে, এখানে কার্বনের সংকরায়ন স্তর পাল্টে যাচ্ছে। কেন? দেখো sp3 হয়ে যাচ্ছে, কার্বনের সংকরায়ন স্তর পাল্টে যাচ্ছে, কারণ এখানে একটা সিগমা, দ্বিতীয় সিগমা, তৃতীয় সিগমা, চতুর্থ সিগমা, চারটে সিগমা বন্ড কার্বনের মধ্যে নিয়ে আসছে কি একটা অ্যাডিশন হচ্ছে, এখানে যুক্ত হচ্ছে নিউক্লিওফাইলটা, অর্থাৎ এইখানে যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াগুলোর নেচার কি হবে? নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। কারণ কার্বনের মাথায় যে পজিটিভ ছিল সেটাকে ম্যানেজ করতে নিউক্লিওফাইল হলো, এবং তার ফলশ্রুতি যেটা হচ্ছে, এই যে সংশ্লিষ্ট নিউক্লিওফাইল যোগ করার পর এই যে জিনিসটা থাকছে তার গঠন কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আসছে কি? অবশ্যই পরিবর্তন আসছে, টেট্রাহেড্রালে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, যদি টেট্রাহেড্রালে রূপান্তরিত হয় তাহলে বন্ধন কোণও ক্ষতিগ্রস্ত হবে, বন্ধন কোণেও 109°28' বা এনসিইআরটি রিপোর্ট অনুযায়ী 109.5 ডিগ্রি এই জায়গাটা পেতে পারে। তো দিস ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড দ্য টার্ম টেট্রাহেড্রাল বা টেট্রাহেড্রন। তার মানে এখানে কি, নিউক্লিওফিলিক অ্যাডিশনে যখন যায় তখন কার্বনিল যৌগ নিজের যে গঠন কাঠামো, যেটা আগে সে ত্রিকোণীয়, সমতলিক বা ট্রাইগোনাল প্ল্যানার ছিল,
সেই ট্রাইগোনাল প্লেনার থেকে সে চলে আসছে কোথায়? ট্রাইগোনাল প্লেনার থেকে সে চলে আসছে নিউক্লিওফাইলটা অ্যাড করে 4টে সিগমা বন্ড হোল্ড করছে, করে সে টেট্রাহেড্রাল হওয়াতে রূপান্তরিত হচ্ছে। এই টেট্রাহেড্রাল হওয়া, তাহলে এগুলো কিন্তু তোমায় প্রশ্নে দেবে যে যখন তুমি নিউক্লিওফাইলটা অ্যাড করছো তোমার কার্বনিল গ্রুপের স্ট্রাকচারে কি পরিবর্তন আসছে। বললাম যেটা স্ট্রাকচারে কি পরিবর্তন, ট্রাইগোনাল ট্রাইগোনাল প্লেনার বা বাংলায় যদি থাকে ত্রিকোণীয় সমতলিক থেকে টেট্রাহেড্রাল বা চতুস্তলক। আর কি আরেকটা বিষয়, বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ আগে 120 ডিগ্রি ছিল, সেখান থেকে কমে 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রিতে চলে আসবে। এইরকম খুঁটিয়ে কনসেপচুয়াল প্রশ্ন ভেতর থেকে কিন্তু জিজ্ঞেস করা হবে। এবং ডাইপোল বলে কিছু থাকবে কি? নিশ্চয়ই নয়। টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট বা এরকম ভাবে দেওয়া আছে। দেখো আমি বলছি না, বইতে চলে আসি, যা পড়লাম সেটাই দেওয়া থাকবে। এসেছে, দেখো দেখো বেটা কোথায় কি আছে, দেখো দেখো এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন, দেখো অ্যালডিহাইডস এন্ড কিটোনস আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাডিশন। তোমাকে তো শুরুতেই বললাম, কারণ যে সেন্ট্রাল কার্বনটা থাকে সেই কার্বনে প্লাস চার্জ চলে আসছে, যদি কার্বনে প্লাস এসে যায় সেই কার্বন অবশ্যই অন্য কাউকে তার থেকে তো ইলেকট্রনকে টানবে। কেন আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা দেখো তারপরে কি বলেছে, মেকানিজম অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন বোঝো। এই দেখো মেকানিজমটার দিকে তাকাও, এই দেখো শুরুতে কি ছিল, শুরুতেই দেখো এই দেখো দিস ইজ প্লেনার, দেখতে পাচ্ছ এই দেখো প্ল্যানার বলে দিয়েছে। প্ল্যানার মানে কি? প্ল্যানার মানে হচ্ছে ট্রাইগোনাল প্লেনার বা ত্রিকোণীয় সমতলীয় বা শুধু প্ল্যানার বা একই তলে অবস্থান করছে, কারণ কার্বন অক্সিজেন দুজনের জারণ স্থায়ী, দুজনের সংকরায়ন অবস্থা সেম, তাই সেম প্লেনে রয়েছে। কি বলছে দেখো, রিভার্সিবল স্লো প্রসেস। স্টেপ ওয়ানে কি হচ্ছে দেখো, কার্বন থেকে অক্সিজেন টেনে নিল, ইলেকট্রোমেরিক প্রভাব বা sp2 sp3 হয়ে দেখো নিউক্লিওফাইলটা যুক্ত হলো, এই যে নিউক্লিওফাইলটা যুক্ত হয়েছে। দেখো কি লেখা আছে নিচে, ভালো করে বোঝো, ইহা পে দেখো ক্যা লিখা হুয়া হ্যায়। এ দেখো লেখা কি আছে, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, তারপরে কি এইচ প্লাস আসবে, এই যে ও মাইনাস, এই বেচারি চট করে এইচ প্লাস কে নেবে, এটা ফার্স্ট স্টেপ। নিয়ে দেখো অ্যাডিশন প্রোডাক্ট তোমার সামনে। আচ্ছা এই স্টেপটা স্লো মানে আমরা এটাকে বলবো রেট লিমিটিং স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ। তার মানে রিঅ্যাকশনটা রেট বা হার, বিক্রিয়ার হার কার উপরে নির্ভর করে এটা সম্পূর্ণ বলে দেবে ওই যে যে স্টেপটা স্লোয়েস্ট স্টেপ বলে গ্রহণযোগ্যতা পাচ্ছে সেইটা। বোঝা গিয়েছে? হুম 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 চলে আসা আছে। এই দেখো মেকানিজমটা এবার বলছে, এই যে আর নিউক্লিওফাইল, কি বলছে দেখো, আর নিউক্লিওফাইল অ্যাটাকস দ্য ইলেকট্রোফিলিক কার্বন অ্যাটম অফ দি পোলার কার্বনিল গ্রুপ ফ্রম আ ডাইরেকশন অ্যাপ্রক্সিমেটলি, এই দেখো পারপেন্ডিকুলার টু দা, পারপেন্ডিকুলার মানে কি লম্বভাবে রয়েছে, পারপেন্ডিকুলার টু দা sp2 হাইব্রিডাইজড অরবিটাল অফ কার্বনিল কার্বন, যেটা ওই যে যেটা বললাম দা হাইব্রিডাইজেশন। এই দেখো যা যা বলেছি সব দেওয়া আছে। কি বলেছে দেখো, এই দেখো প্লেন, হ্যাঁ আচ্ছা কার্বন, এই দেখো কি বলছে, দা হাইব্রিডাইজেশন অফ কার্বন চেঞ্জেস ফ্রম, এই দেখো sp2 থেকে sp3, তোমায় তাই বললাম ত্রিকোণীয় সমতলীয় বা ট্রাইগোনাল প্লেনার থেকে তুমি কোথায় আসছো, টেট্রাহেড্রাল, তুমি টেট্রাহেড্রালে আসছো। ইন দিস প্রসেস অ্যান্ড আ টেট্রাহেড্রাল, এই যে টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড ইন্টারমিডিয়েট ইজ প্রডিউসড। টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড মানে কি, ওই যে ও মাইনাসটা যেখানে তৈরি হচ্ছিল ওইটার কথা বলছে। দ্য ইন্টারমিডিয়েট, this intermediate captures a proton মানে কি H প্লাস, এই স্টেপটার কথা বলছে, this step
দেখো এই যে দিস ইজ অ্যালকক্সাইড, এই O মাইনাস মানে অ্যালকক্সাইড, F চট করে H প্লাস বা প্রোটনকে তুলছে, তুলে এটা বানাচ্ছে। ফ্রম দ্য রিঅ্যাকশন মিডিয়াম, from the reaction medium to give দিচ্ছে কি the electrically neutral product, মানে তড়িৎ প্রশম অর্থাৎ যার মধ্যে কোথাও কোনো চার্জের স্টোরি নেই। the net result is the nucleophile and H plus across the double bond। পুরো মেকানিজমটা এখানে ডেসক্রাইব করেছে জাস্ট। মানে যেটা তুমি করছো, যেটা ভাষায় বললাম, সেই যেটা মুখে বুঝিয়ে দিলাম, সেটাই সুন্দর করে এখানে দিচ্ছে। আচ্ছা, এরপর একটা দরকারি জায়গা যেটা উঠে আসছে, দ্যাট ইজ রিঅ্যাক্টিভিটি। রিঅ্যাক্টিভিটির প্রসঙ্গ নিয়েও বলা হয়েছে। রিঅ্যাক্টিভিটির প্রসঙ্গে বলতে গেলে তোমাকে শুরুতেই আমি বলে দিই যে একটাই পয়েন্ট এখানে ক্লিয়ার, একটা পয়েন্ট যে ভালো করে দেখো, আমি আগে প্রথমে টেকনিকটা লিখে দিচ্ছি কারণ এখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা। লঞ্জিভিটি অফ পজিটিভ চার্জ, একটা বড় টপিক হিসেব মতো কার্বন। লঞ্জিভিটি অফ পজিটিভ চার্জ। আচ্ছা, এখানে আমরা দেখি, আমি এখানে তোমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশনের, আচ্ছা ঠিক আছে দেখছি, লঞ্জিভিটি অফ পজিটিভ চার্জ ওভার কার্বনিল কার্বন, অর্থাৎ কার্বনিল কার্বনের উপরে ধনাত্মক আধানের যে থাকবার প্রবণতা, দ্যাট উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে? নিউক্লিওফিলিক অ্যাটাক। সেটা নিউক্লিওফিলিক অ্যাটাকের সঙ্গে ডাইরেক্টলি, কারণ কার্বনিল যত পজিটিভ হবে, যত ধনাত্মক হবে, সেই জায়গায় কে এসে অ্যাটাক করবে? নিউক্লিওফাইলটা চট করে সেই জায়গায় এসে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক। এটা কিভাবে সম্ভব হয়? এটা সম্ভব হয়, উপস্থিত থাকতে হবে প্রেজেন্স অফ ইডব্লিউজি। যত তোমার কাছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উপস্থিত থাকবে, প্রেজেন্স অফ ইডব্লিউজি অ্যারাউন্ড দি কার্বনিল গ্রুপ, মানে কার্বনিল গ্রুপের চারদিকে বা কার্বনিল গ্রুপের কাছাকাছি যত বেশি ইলেকট্রন আকর্ষী গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, তত কি হবে? সে কার্বনিল গ্রুপের উপরিস্থিত যে ধনাত্মক আধান বা পজিটিভ আছে, সেই পজিটিভের প্রবণতাকে বৃদ্ধি করবে, পজিটিভ চার্জটাকে আরো তীব্রভাবে স্থায়িত্ব প্রাপ্ত করবে। তো এটা দিয়ে আমরা রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তার ট্রেন্ডটাকে জাজ করতে পারবো। তোমার এই সক্রিয়তার ট্রেন্ডের জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে তোমাকে যদি সহজে বলি, এখানে ধরো তোমাকে আমি নিলাম, ধরো অ্যালডিহাইড, এখানে আমি তোমাকে নিলাম কিটোন। ধরো দুটো দুটো দিয়ে অ্যালকাইল গ্রুপ আছে, কি হচ্ছে? কার্বন থেকে অক্সিজেন টেনে নিল, অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, কিন্তু এই অ্যালকিল গ্রুপটা ইলেকট্রন ধরো দান করছে, ইলেকট্রন দান করে এটাকে কার্বনের মাথায় প্লাসটাকে ম্যানেজ করে দিল। কিন্তু হাইড্রোজেন কখনোই কোনো তীব্র ইলেকট্রন দানের ক্ষমতা নেই, তার মানে যতটা এখানে হওয়া উচিত ছিল প্রসম, ততটা হলো না। উল্টো দিকে কিটোনের ক্ষেত্রে আসো, দুদিক থেকে ইলেকট্রন সুন্দরভাবে দান হচ্ছে, ফলে কার্বনের মাথায় যে ধনাত্মক আধান আসার, সেই ধনাত্মক আধান কি হচ্ছে? আসছে তো বটেই, কিন্তু এসে সেটা আদৌ স্টে করছে না। মানে এটা কি বলবো, মোর এফেক্টিভ, রিডাকশন অফ পজিটিভ চার্জ। ধনাত্মক আধানের যে কমে যাওয়াটা, সেটা কিটোনের ক্ষেত্রে কম। তাহলে
অ্যালডিহাইডের ক্ষেত্রে কনসেপ্টটা কি হবে? অ্যালডিহাইডের ক্ষেত্রে সর্বদা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে অংশগ্রহণের প্রবণতা তীব্র থেকে তীব্রতর হবে। এটা ভীষণ দরকারি একটা জায়গা হতে চলেছে কিন্তু। ওকে? অ্যালডিহাইডের ক্ষেত্রে। আচ্ছা, তোমাকে যদি এখানে ধরো অ্যালডিহাইড প্রসঙ্গে বলতে গিয়ে আমরা এখানে জাস্ট বেসিক বক্তব্যটা রাখলাম। এ দেখো আমি বলছি না। এনসিইআরটি টেক্সট বুক যা বলছে আমি তোমায় শুধু সেটা পড়ে শোনাচ্ছি। এই দেখো, অ্যালডিহাইডস আর জেনারেলি মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোনস in nucleophilic addition reaction. এটা অলরেডি 12 এ পড়ে এসছো। ডিউ টু স্টেরিক অ্যান্ড ইলেকট্রনিক রিজনস। স্টেরিক মানে কি? দুদিক থেকে বড় গ্রুপ থাকার ফলে কি হচ্ছে, ওইখানে আর নিউক্লিওফাইল ঢোকার জায়গা পাচ্ছে না, তাই জন্য বিক্রিয়ার রাসায়নিক কমছে। স্টেরিক্যালি দ্য প্রেজেন্স অফ টু রিলেটিভলি লার্জ সাবস্টিটুয়েন্টস ইন কিটোনস, এ দেখো হিন্ডার্স, বড় সাইজের যে সাবস্টিটিউয়েন্ট মানে গ্রুপগুলো তারা কি করছে, হিন্ডার্স অর্থাৎ আটকাচ্ছে দ্য অ্যাপ্রোচ অফ দ্য নিউক্লিওফাইল টু দ্য কার্বনিল কার্বন দেন ইন অ্যালডিহাইডস। মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে গল্পটা কি ছিল? অ্যালডিহাইডের ক্ষেত্রে গল্পটা এটা ছিল যে অ্যালডিহাইডের ক্ষেত্রে এই জায়গাতে রয়েছে তোমার কাছে সুন্দরভাবে হাইড্রোজেন। হাইড্রোজেন কোনোভাবেই খুব বড় গ্রুপ তো একদমই নয়, ফলে হাইড্রোজেনের জায়গা থেকে কোনো রকম বাধা বিপত্তির কিচ্ছু কারণ ছিল না। কিন্তু যখনই তুমি কিটোনে যাচ্ছ, দুটো অ্যালকাইল গ্রুপ হলে একটা এইচ এর যা সাইজ, একটা মিথাইল বা CH3 সাইজ অবভিয়াসলি অনেক বড় হবে। তো দুদিক থেকে হিন্ড্রেন্স বা বাধার সৃষ্টিতে প্রসেসটা বন্ধ হয়ে যাচ্ছে। এটাই বলতে চেয়েছে এখানে, বুঝলে? ওকে, লেটস প্রসিড। হুম, তো তারপরে কি বলছিলাম? হ্যাঁ, স্টেরিক্যালি দ্য প্রেজেন্স যেটা বললাম, হ্যাঁ, only one such substituent. Electronically, aldehydes are more reactive than ketone because two alkyl groups, দুটো অ্যালকাইল গ্রুপ মানে ইলেকট্রন দান করে, রিডিউস দ্য ইলেকট্রোফিলিসিটি। ইলেকট্রোফিলিসিটি মানে কি? কার্বনের ওপরে ধনাত্মক আধানের যে আসক্তি, কার্বনের ওপরে পজিটিভ চার্জের যে ইন্টেন্সিটি, সেটা কি হচ্ছে, রিডিউসেস দ্য ইলেকট্রোফিলিসিটি অফ দ্য কার্বনিল কার্বন মোর এফেক্টিভলি দ্যান দ্য ফর্মার। যেটা বারবার করে বলছি, অ্যালডিহাইডের ক্ষেত্রে পুরো জিনিসটা অনেক কম হবে। পয়েন্টটা ক্লিয়ার? এটা বলতে চাইলো রিঅ্যাক্টিভিটি। আচ্ছা, নিচের প্রশ্নটা একটু যদি আলোচনা করে দিই, বেনজালডিহাইড, আর এটা বোর্ডেও পড়ে এসছো, বেনজালডিহাইডের জায়গাটা এ দেখো, ইথানল। আচ্ছা, কার সাথে কার কম্পারিজন বলেছে এখানে? বেনজের মোর এফেক্টিভ। ওকে, প্রোপানেল, ভেরি সরি। এ দেখো, দিস ইজ প্রোপানেল। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নাম কি লিখো। এ দেখো, বেনজালডিহাইড এটা। তো কি বলতে চাইছে বা কি বলা উচিত এর জন্য যেটা বলা উচিত সেটাই আসে। দেখো, প্রোপানেলের ক্ষেত্রে কার্বন থেকে অক্সিজেনকে এ দিল, ফলে কার্বনের মাথায় চলে গেল প্লাস চার্জ, অক্সিজেনের মাথায় চলে গেল মাইনাস চার্জ। ঠিক আছে, এবার কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ইথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ অ্যাজ আ হোল ডোনেট করছে প্লাস আই। প্লাস আই যদি ডোনেট করে, এটা এখান থেকে ডোনেট করলো সুন্দরভাবে, এই কার্বনের মাথায় যে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান আছে সেটা নিউট্রালাইজ হবে প্লাস আই এফেক্টের জন্য। কিন্তু উল্টো দিকে তুমি যখনই এই জায়গাতে চলে আসবে, এটা মাইনাস এটা প্লাস, তখনই এই বেনজিন উইল কাম ইনটু অ্যাকশন ইন টার্মস অফ রেজোনেন্স। এবং আমরা জানি যে ইন্ডাকটিভের তুলনায় রেজোনেন্সের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রেজোনেন্সের প্রভাবে এই জায়গায় পজিটিভ চার্জের লঞ্জিভিটি যে কমে যাওয়া, অর্থাৎ দীর্ঘস্থায়ী হওয়ার প্রবণতা যে কমে যাওয়া, সেটা অনেক বেশি। এই প্লাসটা অনেক বেশি অংশে কমে যাবে, তার ফলে বিক্রিয়া হবে না। এটাই তো পয়েন্ট। আমি বলছি না, দেখো এখানে কি বলছে, এই যে উই এক্সপেক্ট মোর রিঅ্যাক্টিভ, এটা the carbon atom of the carbonyl group, এই দেখো carbon atom of the carbonyl group of benzaldehyde is less electrophilic, মানে কি এখানে পজিটিভ, less than the carbon atom of the carbonyl group present in, এই দেখো,
প্রোপানলের তুলনায় বেনজাইলডিহাইডে যে কার্বনিল গ্রুপ রয়েছে তার ইলেকট্রোফিলিসিটি কম, অর্থাৎ সেখানে পজিটিভ চার্জের ঘনত্ব কম। কি বলছে, দ্য পোলারিটি অফ দ্য কার্বনিল গ্রুপ ইজ রিডিউসড ইন বেনজাইলডিহাইড। কেন কেন বেনজাইলডিহাইডে কমছে? ডিউ টু resonance as shown below, and hence it is less reactive than propanol এটাই পয়েন্ট। আচ্ছা, যে অবধি বললাম তার পরের জায়গা থেকে বলার দরকার রয়েছে। এবার কি বলবে এখানে দেখো, প্রোপানল বা এই জায়গা থেকে যে পয়েন্টটা বলবো এটা তো গেল। আচ্ছা, রিঅ্যাক্টিভিটির উপরে দেখো, রিঅ্যাক্টিভিটির উপরে আরো ডিসকাশন করা যায়, তবে এই টপিকের আন্ডারে আমি খুব ইলাবোরেট কিছু করছি না। চলে আসি আমাদের যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশনে। আচ্ছা, এনসিইআরটি পড়ে পড়ে এখানে বেশ কিছু জিনিস বলতে হবে, দেখে নি আগে। খুব দরকারি পেজ এটাও। কি দিচ্ছে দেখ। আচ্ছা, প্রথমেই হচ্ছে HCN এর সঙ্গে বিক্রিয়া। তুমি অলরেডি বোর্ডের পারপাসে পড়ে এসছো HCN এর সঙ্গে বিক্রিয়া। বোর্ডের পোর্শনে এই বিক্রিয়াটা, এই যে অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড। আচ্ছা, অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড নিয়ে কোথায় কি কোয়ারি আছে, কি বিষয় বৃত্তান্ত? দেখো, কোয়ারি যেটা এখানে বলার সেটা হচ্ছে যে আমরাও জানি যে এই যে অ্যালডিহাইডস যেটা বলছে, অ্যালডিহাইডস and ketones react with hydrogen cyanide, অ্যালডিহাইড কিটোন হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করছে, খুব ভালো কথা। এই যে হাইড্রোজেন reacts with hydrogen cyanide to yield cyanohydrines. This reaction occurs very slowly with pure HCN. লাইনটা খেয়াল করো, বলছে এই রিয়াকশনটা বিশুদ্ধ HCN বা পিওর HCN এর সঙ্গে খুব ধীরে সম্পন্ন হয়। প্রশ্ন এইখানটা থেকে করবে নিটে, এবং সেই জন্য সেই সমস্যার সমাধানে কি করা হচ্ছে, therefore it is catalyzed, মানে বিক্রিয়ার গতি বাড়ানো হচ্ছে। It is catalyzed by a base and the generated cyanide ion is being a stronger nucleophile that readily adds to the carbonyl group, carbonyl compound, to yield corresponding cyanohydrine. আচ্ছা, রিঅ্যাকশনটা বা প্যারাগ্রাফটা বলেছে, আমরা এখানে আরো অনেক কিছু বলতে হবে। সায়ানোহাইড্রেটস আর ইউজফুল সিনথেটিক ইন্টারমিডিয়েটস, এই বিষয়ে বলার দরকার আছে। আচ্ছা, দেখো কি বিষয় বা কি কেন কি বলবো এটা। পিওর HCN এর কথায় যদি আমরা আসি, পিওর HCN প্রসঙ্গে বলতে গেলে তোমায় একটা কথা আগেই বলা উচিত, HCN যথেষ্ট একটা উইক অ্যাসিড বা দুর্বল অম্ল। এবার উইক অ্যাসিড হওয়ার ফলে যেটা হবে, এখানে HCN যখন ভাঙবে, অর্থাৎ H+CN- এর যে ভেঙে যাওয়া, H+CN- এর ভেঙে যাওয়াটা খুব সহজ প্রক্রিয়া নয়। এখানে H+ এবং যে CN- আয়নের যে ভেঙে যাওয়া, এটা মোটেই খুব সহজ প্রক্রিয়া নয়। তাহলে কি ধরনের প্রক্রিয়া এটা? এখানে H+ ভাঙতে যথেষ্টই বেগ পায়, কিন্তু যদি তুমি তাকিয়ে দেখো, যদি তুমি একটা অ্যালকালি বা OH- এখানে ইন্ট্রোডিউস করো, কনসেপ্টটাকে বোঝো। কার্বনের হাইব্রিডাইজেশন sp2 সংকরায়ন নাইট্রোজেনের sp। তো যখন দুজনের সেম হাইব্রিডাইজেশন স্টেটে আছে, দুজন যখন সেম হাইব্রিডাইজেশন স্টেটে আছে, তখন কি হবে দেখো, এই হাইড্রোজেনটা এইখান থেকে এই কার্বন সহজেই হাইড্রোজেনকে নিজের দিকে টেনে নেয়। তাহলে এই হাইড্রোজেন নিজেকে আম্লিক বা অম্লধর্মী বলে দাবি জানায়। এবার যখন তুমি OH- কে ময়দানে নামাচ্ছ, OH- কি করবে, এই প্রোটনকে তুলে নেবে, তুলে নিয়ে এইখানে কার্বনের মাথায় মাইনাস চার্জ নিয়ে আসছে।
আচ্ছা, কার্বনের মাথায় মাইনাস চার্জ নিয়ে আসার যে প্রক্রিয়া, এইটাকেই আমরা কি বলি? দেখো এখান থেকেই জেনারেট হচ্ছে কি সিএন মাইনাস। দেখো নিউক্লিওফাইল। তাহলে কি হচ্ছে, রিয়াকশন মিডিয়ামে যদি কোনোভাবে অ্যালকালি প্রেজেন্ট থাকে, পিওর এইচসিএন এর বদলে যদি কোনোভাবে আমি অ্যালকালি বা ক্ষার দিয়ে দিই, তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়াতে নিউক্লিওফাইল হিসেবে সায়ানাইড অনেক সহজে উৎপন্ন হবে, এবং সায়ানাইড যত সহজে উৎপন্ন হবে সে তত সহজেই কার্বনিল সেন্টারে গিয়ে অ্যাটাক করবে। ওটাকেই বলছে ক্যাটালাইজড। দেখো এই যে স্ট্রঙ্গার নিউক্লিওফাইল, যে সায়ানাইড বিং আ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল, তুলনামূলকভাবে তীব্র নিউক্লিওফাইল হওয়ার ফলে রেডিলি অ্যাডস টু কার্বনিল কম্পাউন্ড, অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে গিয়ে ইমিডিয়েটলি রিঅ্যাক্ট করে টু ইল্ড করেসপন্ডিং সায়ানোহাইড্রিন। এবার সায়ানোহাইড্রিনের ক্ষেত্রে কি হবে? সায়ানোহাইড্রিন কেমন ধরনের কম্পাউন্ড? এই যে এই জিনিসটাকে বলছে সায়ানোহাইড্রিন, এবং মোস্টলি এটা কাইরাল মলিকিউল হয়। এখান থেকে তোমাকে কাইরালিটির উপরে প্রশ্ন দিতে পারে। কাইরালিটি মানে ডিএল বা ওই ধরনের অপটিক্যালি অ্যাক্টিভ ফ্যাক্টিভ এসবের উপরে প্রশ্ন দিতে পারে। আলোক সক্রিয় সায়ানোহাইড্রিনস আর ইউজফুল সিনথেটিক ইন্টারমিডিয়েটস। আচ্ছা, এই বিষয়ে এনসিইআরটি জাস্ট একটা লাইন বলেছে, আমাদের একটু আলোকপাত করা উচিত। কিরকম আলোকপাত? ধরো আমি অ্যালডিহাইডের এ দেখো সিনথেটিক অ্যাপ্লিকেশনের বোর্ডের জিনিস। আচ্ছা, এটাকে আমরা সায়ানোহাইড্রিনকে কি করলাম? হাইড্রোলিসিস করলাম, হাইড্রোলিসিস। তারপরে কি করলাম? সায়ানোহাইড্রিনকে আমরা রিডাকশন করলাম, আর এখানে সায়ানোহাইড্রিনকে অ্যামোনিয়া সহযোগে উত্তপ্ত করলাম। তাহলে কি আসছে? প্রথমটায় আমাদের প্রোডাক্ট হিসেবে আমরা কাকে পাবো? সায়ানাইডকে হাইড্রোলিসিস করলে সে কার্বক্সিলিক অ্যাসিড ডেলিভার করে। সায়ানাইডকে হাইড্রোলিসিস করলে সায়ানাইড উইল ডেলিভার কার্বক্সিলিক অ্যাসিড। তো তোমার সামনে রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, যদি তোমার সামনে থাকে এর রেসপেক্টে দিস ইজ আলফা। এটাকে কি ধরনের কম্পাউন্ড বলবো? তোমাকে এখান থেকে যেটা মাথায় রাখতে হবে, এটা আলফা হাইড্রক্সি অ্যাসিড। COOH টা প্রিমিয়াম ফাংশনাল গ্রুপ, সেটার রেসপেক্টে যে কার্বনটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড তাকে আলফা বলবো, আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। তারপর তাহলে আলফা হাইড্রক্সি অ্যাসিড প্রথমটা তৈরি হলো। তারপরে কি তৈরি হবে? তারপরে যখন রিডাকশন বা বিজারণের কথা বলছে, বিজারণে কি হবে? বিজারণে এই জিনিসটা তৈরি হবে, সায়ানাইড থেকে আমরা CH2NH2 পেতে পারি। ভালো করে দেখো, এটা হলো, এটা হলে এটার মধ্যে আমরা কি পাবো? এটার মধ্যে আমরা পাবো এখানে প্রিমিয়াম ফাংশনাল গ্রুপ OH। এগুলোকে কি বলে? বিটা অ্যামাইনো অ্যালকোহল। বিটা অ্যামাইনো অ্যালকোহল বলে এই জিনিসটাকে। তো পয়েন্ট কিন্তু এটা থেকেই ডেভেলপ করবে। তারপরে চলে আসি অ্যামোনিয়া। অ্যামোনিয়া দিলে প্রথমে কি হবে? নর্মাল SN2 হবে। আরে
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাহ! কি আসছে দেখো? হুম, 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 হুম। এটা হলো followed by hydrolysis. এ দেখো এটাকে হাইড্রোলিসিস করলে কি হবে? অবশ্যই CN টা COOH হবে। হয়ে গেল এটা? এটার নাম কি? এটার নাম হলো আলফা অ্যামাইনো অ্যাসিড। ওই যে বললো না সিনথেটিক অ্যাপ্লিকেশন সায়ানোহাইড্রিনের। তো এইগুলো হচ্ছে সায়ানোহাইড্রিনের স্পেশাল ডিমান্ড এগুলো। সায়ানোহাইড্রিনের সিনথেটিক অ্যাপ্লিকেশনের ওভারঅল ডেসক্রিপশন তোমার সামনে দিলাম। চলো 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 তাহলে সায়ানোহাইড্রিনের প্রসঙ্গে, আচ্ছা, সায়ানোহাইড্রিনের পয়েন্টটা পুরো হলো। এর পরের যে জায়গাটা আছে অ্যাডিশন অফ সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের আরেক নাম সোডিয়াম বাইসালফাইড। সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন কি করবে? সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন মূলত একটা কিটোনের জন্য এটা বেশি ওয়ার্ক করে। কি বললাম? এটা অ্যালডিহাইড অপেক্ষা, এই সরি সরি সরি, এটা অ্যালডিহাইডের সাথে ভীষণভাবেই এফেক্টিভ একটা রিয়াকশন। বলি, তো অ্যালডিহাইড কিটোনের জন্য এটা ডিস্টিংগুইশের কাজ করবে। তো এই ডিস্টিংগুইশের কাজ করতে গিয়ে কি বলছে, যে এই যে দেখো ব্যাখ্যা হিসেবে রয়েছে, কি বলছে দেখো, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড মানে সোডিয়াম বাইসালফাইড অ্যাডস টু অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস টু ফর্ম অ্যাডিশন প্রোডাক্ট। তো অবশ্যই অ্যাডিশন হচ্ছে, তো অ্যাডিশন প্রোডাক্টই হবে, অ্যাডিশন প্রোডাক্ট। দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থার যে জায়গাটা, দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম লাইজ লার্জলি টু দ্য রাইট হ্যান্ড সাইড। টু দ্য রাইট হ্যান্ড সাইড কার জন্য হবে? largely to the right hand side for most aldehydes and to the left for most ketones due to steric reason. এটা মূলত মানে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে যাবে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম ডান দিকে যাবে এই কথাটার মানে কি? ইকুইলিব্রিয়াম ডান দিকে যাবে এই কথাটার সহজ অর্থ হচ্ছে যে রিয়াকশনটা অ্যালডিহাইডের সঙ্গে তাড়াতাড়ি হবে, রিয়াকশনটা অ্যালডিহাইডের সঙ্গে ফাস্টার ম্যানারে হবে। কারণ আমরা জানি ওই যে বলছে ফর মোস্ট অ্যালডিহাইডস অ্যান্ড টু কিটোনস ডিউ টু স্টেরি অ্যান্ড টু দ্য লেফট। ইকুইলিব্রিয়াম বাদিকে যাওয়ার অর্থ কি? বিক্রিয়ার গতি ধীর হয়ে গেছে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী। আর ফরওয়ার্ড মানে বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়া। অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা কার্বনের মানে কার্বনিল কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন কখনোই তীব্র ইলেকট্রন দানের প্রবণতা নেই, ঠিক আছে? তাই জন্য এটা হবে না। উল্টো দিকে যদি যাই, আমরা যদি কিটোনের ক্ষেত্রে আসি, কিটোনের ক্ষেত্রে কি হবে? কার্বনিল যে গ্রুপটা রয়েছে তার সঙ্গে দুটো অ্যালডিহাইড বা দুটো কি বলে অ্যালকাইল গ্রুপ আছে, ওই দুটো অ্যালকাইল গ্রুপ দান করবে না, দান করবে না। আচ্ছা, দা হাইড্রোজেন সালফাইড অ্যাডিশন, আচ্ছা এবারে কি হচ্ছে, হাইড্রোজেন সালফাইড অ্যাডিশন কম্পাউন্ড ইজ ওয়াটার সলিউবল। এটা ভীষণভাবে ওয়াটার সলিউবল মানে জলে দ্রবণীয়, কারণ হাইড্রোজেন বন্ড ভালোভাবে দেখাবে। মেইন যে পয়েন্টগুলো এর জন্য হবে, হাইড্রোজেন বন্ডটা ভালো করে দেখাবে। The hydrogen sulfide addition compound is water soluble and can be converted back to the
original carbonyl compound by treating it with dilute mineral acid or alkali. Therefore, these are useful for the separation of aldehydes and purification of aldehyde. মানে এখানে কি হচ্ছে, এখানে যে এই যে সাদা রঙের যে কেলাসাকার কঠিন যৌগ, এই যে বাইসালফেট এডিশন প্রোডাক্ট, এই যে ক্রিস্টালাইন, এই যে বাইসালফেট এডিশন প্রোডাক্ট, এই যে জিনিসটা তৈরি হচ্ছে, আমি মেকানিজম এখানে যাচ্ছি না, এটা মূলত অ্যালডিহাইড কিটোনের কনফরমেশনেও ইউজ হয়। কি বললাম? এই জিনিসটা মূলত অ্যালডিহাইড এবং কিটোনের যে কনফরমেশন সেখানেও ব্যবহার হবে। জাস্টিফিকেশনটা না বুঝলে বলবে। তাহলে এখানে যে বিষয়টা বললো না যে কিটোনের ক্ষেত্রে হচ্ছে না, আমি কয়েকজনের নাম বলি। যেমন ধরো ডাই ইথাইল কিটোন, কি বললাম? ডাই ইথাইল কিটোন, দিস ইজ ডাই ইথাইল কিটোন। ইথাইল মিথাইল কিটোন, ডাই মিথাইল কিটোন, তারপর মিথাইল টারশিয়ারি বিউটাইল কিটোন, মিথাইল টারশিয়ারি বিউটাইল কিটোন, দেন অ্যাসিটোফেনন, this is acetophenone, and finally এখানে একটা this is benzophenone। এই কম্পাউন্ড গুলো কোনোভাবেই এই টেস্টে মানে they do not yield any white crystalline compound on treatment with sodium bisulfite bisulfite। এইগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড। প্রথমটা ডাইথাইল কিটোন, তারপরে একটা ইথাইল মিথাইল কিটোন, তারপরে একটা ডাইমিথাইল কিটোন, দিস ইজ বেনজোফেনন অ্যান্ড দিস ইজ অ্যাসিটোফেনন, এবং এটা মিথাইল টারশিয়ারি বিউটাইল কিটোন। এবার আমি কিছু এদের নাম বললাম, এদের জন্য আমরা কি পাবো? নো পজিটিভ রেসপন্স। তোমাকে জিজ্ঞেস করতেই পারে এরা পজিটিভ রেসপন্স দেবে না, ওই যে যেটা শুরুতেই বলে স্টেরিক রিজন, স্টেরিক রিজনের পয়েন্টের কারণে এটা কোনোভাবেই দেবে না। ভালো করে দেখো, তারপরে আসা যাক। আচ্ছা, এটা একটা দরকারি জায়গা। আচ্ছা, অ্যাডিশন অফ গ্রিগনার্ড রিজন, গ্রিগনার্ড নিয়ে আলাদা করে বলা যাবে। আর যে অ্যাডিশন অফ অ্যালকোহল, অ্যাডিশন অফ অ্যালকোহল প্রসঙ্গে বলতে গিয়ে কি বলছে? আচ্ছা, অ্যালকোহল নিয়ে আমি একটু অ্যালকোহল নিয়ে তোমাকে আগে খোলসা করে বলে দিই, তারপরে বাকি বিষয়। দেখো, এটা অ্যালডিহাইড তথা কিটোন। ধরো আমি এখানে অ্যালডিহাইড নিলাম, একটু রিয়াকশন। আচ্ছা, এখানে আমাদের লাগছে ড্রাই HCl, মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস। আচ্ছা, ড্রাই HCl এর কাজ কি? ড্রাই HCl যেটা করবে, এই অক্সিজেনটাকে প্রোটনেট করবে, এই অক্সিজেনটাকে প্রোটনেট করবে। কিরকম ধরনের প্রোটনেট করা? মানে অক্সিজেন নিজে H+ কে নিজের সাথে অ্যাসোসিয়েট করে দেবে, H+ কে নিজের সঙ্গে অ্যাসোসিয়েট করে দেবে, হলো প্রথম স্টেপ। আচ্ছা, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ কখনোই অ্যালাউ করা হবে না, ফলে এটা ভেঙে গেল খুব তাড়াতাড়ি। যদি এটা ভেঙে যায়, তোমার কাছে একটা নতুন অ্যাপ্রোচ ধরা দেবে। দেখো, তুমি এখানে একটা অদ্ভুত জিনিস পাচ্ছ, ড্রাই HCl এই রিয়াকশনে অনুঘটকের ভূমিকায় অবতীর্ণ হয়। এবার তোমার প্রশ্ন থাকবে, স্যার অনুঘটকের ভূমিকা বলতে কি বোঝানো হচ্ছে? অনুঘটকের ভূমিকা বলতে সহজে যদি বলি, অনুঘটকের ভূমিকা বলতে এখানে দেখো,
এই যে HCl রয়েছে, এই HCl কি করছে? এই HCl কার্বনিল কার্বনের উপরিস্থিত যে ধনাত্মক আধান রয়েছে, এই ধনাত্মক আধানের যে প্রস্তুতি, এই ধনাত্মক আধানের প্রস্তুতিটাকে আরো সহজ থেকে সহজতর করে। এই ধনাত্মক আধানের প্রস্তুতিটা সহজ করে। ফলে ফলে এখানে কোন জিনিসটা বেড়ে যায়? নিউক্লিওফাইল এই সংশ্লিষ্ট কেন্দ্রে খুব দ্রুততার সঙ্গে রিয়াক্ট করে। ফলে খুব দ্রুততার সঙ্গে রিয়াক্ট করলে সক্রিয়তা বাড়ে। এবার তুমি এখানে ধরো আমি এখানে এখানে তুমি নিউক্লিওফাইল হিসেবে অ্যালকোহলকে ইন্ট্রোডিউস করলে। এই দেখো হলো। দেখো দেখো কানায় পাখি ঘরে রই। পাখি ঘরে রই। দেখো OH বন্ডটা ভেঙে যাচ্ছে। OH বন্ডটা ভেঙে গেলে কি গল্প দাঁড়াচ্ছে? এটা হলো এইটা, এই যে এটা এটা কি আছে? এটা রয়েছে আমার অ্যালডিহাইড। আচ্ছা, যেহেতু এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে এটা এলো হেমিঅ্যাসিটাল। তারপরেরটা কি আসছে? শুষ্ক HCl। আরেকবার তোমার দেখো কি আসছে। এটাকে বলে আরে এটাকে বলে অ্যাসিটাল। তো বেসিক্যালি এই রিয়াকশনটার উদ্দেশ্যটা কি? এই রিয়াকশনে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। অ্যালডিহাইড থেকে অ্যাসিটাল বা এক মলিকিউল অফ অ্যালকোহল দিলে প্রথমে এটা দেবে অ্যাসিটাল, তারপর সেকেন্ড মলিকিউল অফ অ্যালকোহল যদি প্রোভাইড করে তখন দেবে কি? প্রথমে হেমি অ্যাসিটাল এক মলিকিউল দিলে, 2 মলিকিউল দিলে ওটা অ্যাসিটাল হবে। এটা খুব দরকারি একটা জায়গা হতে চলেছে। আর কি সংশ্লিষ্ট বিক্রিয়া শুষ্ক HCl এর ভূমিকা কি? ইলেকট্রোফিলিসিটি কার? কার্বনের মাথায় যে ধনাত্মক আধান, সেই ধনাত্মক আধানকে দীর্ঘ সময় স্থায়ী করে, তার স্থায়িত্ব বাড়ায়। ফলে বিক্রিয়াটি অনেক দ্রুততার সাথে সংঘটিত হয়। এটা অ্যাডিশন অফ অ্যালকোহল। এই যে অ্যালডিহাইড রিঅ্যাক্ট উইথ, কি বলেছে দেখো, aldehyde reacts with one equivalent monohydric alcohol in presence of dry hydrogen chloride। তোমরা একটু আমি রেকমেন্ড করবো তোমরা নিজেদের বইটা থেকে করে নিও। টু ইল্ড অ্যালকক্সি অ্যালকোহল ইন্টারমিডিয়েট।
commonly known as hemiacetals, first molecule react করে যেটা পাচ্ছে তার কথা বলছে, which further reacts with one more molecule of alcohol to give a gem dialkoxy. Gem means geminal, মানে একটাই কার্বনের উপরে নিচে দুটো অ্যালকক্সি গ্রুপ, OR গ্রুপ. Geminal dialkoxy compound is known as acetal. প্রথম মলিকিউল দিলে হেমিঅ্যাসিটাল, তারপরের মলিকিউল দিলে অ্যাসিটাল। এবার কি বলছে, কিটোনস রিঅ্যাক্ট আন্ডার, হ্যাঁ কিটোনের জন্য যাচ্ছি, ইথিলিন গ্লাইকল দি কিটোন ফার্দার টু সেম কন্ডিশন, সাইক্লিক প্রোডাক্টস আর নোন অ্যাজ ইথিলিন গ্লাইকল কিটেল। এবার দেখো যে জায়গাটা বারবার করে বলার, দেখো আমি কিচ্ছু বলছি না, তোমাকে এই জায়গাটা একটু দৃষ্টি আকর্ষণ করব তোমার। হুম 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 দেখো কি দিয়েছে, এই দেখো, ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড protonates the oxygen of the carbonyl compound and therefore increases the electrophilicity of the carbonyl carbon. কার্বনিল কার্বনের ইলেকট্রোফিলিসিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, সেটা বলেছে এখানে। ইলেকট্রোফিলিসিটি মানে এই যে তোমাকে যেটা বুঝিয়ে দিলাম আগের পেজে, এই যে কার্বনিল কার্বনের উপরে যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জকে ইনক্রিজ করে কে, ড্রাই এইচসিএল। ওই জন্য সংশ্লিষ্ট বিক্রিয়াটি শুষ্ক এইচসিএল বা ড্রাই এইচসিএল এর উপস্থিতিতে ঘটানো হবে। ভালো করে দেখো, ওখানে দেওয়াই আছে কার্বনিল কার্বন ফেসিলিটেটিং, ফেসিলিটেটিং মানে হচ্ছে সহজ করা, ফেসিলিটেটিং কথার মানে হচ্ছে সহজ করা। হুম 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 দেখো 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 কি বলেছে, দেখো এই দেখো, দ্য নিউক্লিওফিলিক অ্যাটাক অফ ইথিলিন গ্লাইকল। আচ্ছা এই লাইনটা অনেক কিছু বলে দিয়ে যাবে। Acetals and ketals are hydrolyzed with aqueous mineral acids to yield corresponding aldehydes and ketones respectively. আচ্ছা এখানে একটা বিষয় বলি, এই যে হেমিঅ্যাসিটাল বা অ্যাসিটাল যেটা তৈরি হচ্ছে, এটা সহজ কনসেপ্ট বলি, কার্বনিল যৌগের প্রোটেকশন বা এটাকে কার্বনিল গ্রুপের প্রোটেকশন কি হয়, তুমি কোনো একটা স্ট্রং অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্টের হাত থেকে, তুমি কোনো একটা স্ট্রং অক্সিডাইজিং তথা রিডিউসিং এজেন্টের হাত থেকে তোমার যে সংশ্লিষ্ট কম্পাউন্ডটা আছে তাকে বাঁচাতে চাইছো, যেটার মধ্যে কোনো ভুল নেই, তুমি বাঁচাতে চাইতেই পারো। তুমি এই যে একে তুমি বাঁচাতে চাইছো, এর ফলশ্রুতি কি হবে, এই বাঁচাতে চাওয়ার ফলে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে তোমার কোনো কিরকম বলি, একটা উদাহরণস্বরূপ বিষয়টা যদি দেখাতে পারি সেটা অনেক বেশি কার্যকরী হয়। ধরো দেখো, এটা একবার ভালো করে দেখবে, this is crotonaldehyde, this is crotonaldehyde. এই যে জায়গাটা, এখানে তুমি রিডিউসিং এজেন্ট হিসেবে দিচ্ছ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, আর তুমি এখানে নিচ্ছ লঘু, এখানে শুষ্ক HCl
দুটো CH3OH, এ দেখো CHO যে জায়গাটা, this is a geminal dialkoxy compound. জেমিনাল ডায়ালকক্সি তোমার সামনে হয়ে গেল আমার কি অ্যাসিট্যাল। আমি এই জায়গা থেকে প্রিপেয়ার করে ফেললাম অ্যাসিট্যাল। এবার অ্যাসিট্যাল প্রিপারেশনে কোনো সমস্যা নেই। এবার তুমি কি করবে দেখো, অ্যাসিট্যাল প্রিপেয়ার করার পর তুমি নিয়ে এলে হাইড্রোজেন নিকেল। আচ্ছা, এটা ওয়ান অফ দি স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। এ কি করবে, ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে। ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে, মানে CH2 এটা গেল, রিডাকশন তো হলো কিন্তু মেইন কম্পাউন্ডকে ছুঁতেও পারলো না, মানে ডাবল বন্ডটাকে শুধু করলো। এটা কি করবে এবার, জাস্ট এখানে HCl, জাস্ট এটাকে কি হবে, এটাকে হাইড্রোলিসিস করবে। এটাকে হাইড্রোলিসিস করলে কি হয়, তোমার যে ইথানল, সরি তোমার যে অ্যালডিহাইড গ্রুপ CHO কি করে, এই OCH3 গুলো সরে গিয়ে এখানে OH নিয়ে আসে। OH আনলে ওটা জেমিনাল ডায়ল ডিহাইড্রেট করে ব্যাক টু সি ডাবল বন্ডো, এটা হচ্ছে এর ইউটিলিটি। বেসিক জায়গাটা হচ্ছে এইটা, এনসিইআরটি এক লাইনে পুরো ব্যাপারটা বলে দিয়েছে। আচ্ছা, রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ, এটার মধ্যে বুঝতেই পারছো ওই অ্যামোনিয়ার সঙ্গে জল বের করতে হবে, জাস্ট এলিমিনেশন অফ কি বল ওয়াটার। আহ আচ্ছা, এই যে রিঅ্যাকশনটা, এটা রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ, রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ যেটা বলেছে, অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভের মধ্যে আমরা মূলত যেটা বলতে চাইছি, দেখো কার্বনিল গ্রুপ অ্যালডিহাইড, দ্য রিঅ্যাকশন ইজ রিভার্সিবল অ্যান্ড ক্যাটালাইজড বাই অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড দিয়ে ক্যাটালাইজড হচ্ছে কেন, কারণ অ্যাসিড দিয়ে ক্যাটালাইজড হলে কার্বনের মাথায় ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ আরো বেটার আসে। কার্বনের মাথায় পজিটিভ চার্জকে যত বেশি স্টেবল করবে, তত সেখানে নেগেটিভটা এসে তাড়াতাড়ি অ্যাটাক করবে, নেগেটিভটা এসে খুব তাড়াতাড়ি ফাস্টার ম্যানারে রিঅ্যাক্ট করবে, সেটাই বলতে চেয়েছে। তাহলে catalyzed by acid, তারপর কি বলছে, the equilibrium সাম্যাবস্থা favors the product formation due to rapid dehydration of the intermediate to form এটা। মানে ব্যাপারটা কি বলতে চাইছে, এই যে এখানকার ডিহাইড্রেশনের যে প্রক্রিয়াটা, এই ডিহাইড্রেশনের প্রক্রিয়াটা সম্পূর্ণ প্রসেসকে অনেক বেশি ফাস্টার করে। ওটাই বলেছে, দ্য ইকুইলিব্রিয়াম ফেভার্স দ্য প্রোডাক্ট ফরমেশন ডিউ টু র্যাপিড ডিহাইড্রেশন অফ দ্য ইন্টারমিডিয়েট টু ফর্ম। এটাই পয়েন্ট। এই যে পুরো সেটটা রয়েছে এখানে সবার মধ্যে, তোমাকে ডি অ্যান্ড এফ এর এই তোমাকে সবার মধ্যে মেইন যেটা করতে হবে, এদের মধ্যে এই জাস্ট ওয়াটারটাকে রিমুভ করলে পুরো বিষয়টা কি দাঁড়াচ্ছে এই তোমাকে বলতে হবে, আর কিছু নয়। দেখে নাও ভালো করে জিনিসটা। হুম 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 আচ্ছা, এই তো অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ, হাইড্রাজিন, হাইড্রোজেন যা যা হয় প্রত্যেকটা এখানে পরপর দেওয়া। আচ্ছা, হ্যাঁ, রিডাকশন টু অ্যালকোহলের যে জায়গা, আচ্ছা অ্যালডিহাইড বা কিটোন বোঝো বোঝো কি বলতে, অ্যালডিহাইডস এন্ড কিটোনস আর রিডিউস টু, খুব ইম্পর্টেন্ট লাইন, অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করলে কি পাওয়া যায়, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহল, দেখো রেসপেক্টিভলি, বাই কি রিয়েজেন্ট, অ্যাজ ওয়েল এজ বাই ক্যাটালিট। দেখো ক্যাটালিটিক হাইড্রোজেনেশন সবাইকেই রিডিউস করবে আনডাউটেডলি,
সবাইকে রিডিউস করবে। কিন্তু সোডিয়াম বোরোহাইড্রেট আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের ব্যাপারে যেটা বলছে, দিস আর দি স্পেসিফিক রিএজেন্টস। সোডিয়াম বোরোহাইড্রেটকে তো মাইল্ড বলা হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আরো কয়েকজনকে রিডিউস করতে পারে, এরা মাইল্ড রিডিউসিং এজেন্ট, মেইনলি এদেরকে মাইল্ড রিডিউসিং এজেন্ট বলা হয়। ভালো করে দেখো, ভালো করে দেখো। তার পরবর্তীতে এখানে দেখো কি বলেছে যে রিডাকশন টু হাইড্রোকার্বনস। আচ্ছা, এখানে হাইড্রোকার্বনের রিডাকশন বলছে, অ্যালডিহাইড কিটোন থেকে কার্বনিলে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেনে রূপান্তরের যে প্রক্রিয়া। চলো চলো চলো, লেটস প্রসিড। অ্যালকেন, এখানে তেমন কিছু দেখার নেই, আমি এখানে বলে দিই আগে জিনিসটা। আচ্ছা, কার্বনিল থেকে, ধরো কার্বনিল রয়েছে, অ্যালডিহাইড হতে পারে, অর ইট মে বি কিটোন। আছে এইখানে, এটা যেই মেনে তো রেগুলারলি আসে, এটার মধ্যে বলার রয়েছে আমার, দেখো এটা কি বলতে চাইছি আমি। এ দেখো, জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, উল্টো দিকে হাইড্রাজিন অ্যালকোহলিক KOH। এই যে জায়গাটা, আর এখানে সরি, হুম, ওদের বোধহয় এখানে C2H5, ওই ধরনের অ্যালকক্সাইড টাইপের কিছু একটা থাকবে। হ্যাঁ, মোস্টলি এই রিএজেন্টটার কথাই বলছি। এখানে দুটোতেই প্রোডাক্ট শুড বি, ওপরটাকে বলে ক্লিমেনসেন রিডাকশন, এটাকে বলে উলফ কিস্টার। এবার আলটিমেট রিডাকশন হয়। এবার ইম্পর্টেন্ট যেটা, এটা কখন, এটা কখনোই, দেখো এখানে রিয়াকশন মিডিয়ামটা কি আছে উলফ কিস্টারের ক্ষেত্রে, উলফ কিস্টারের ক্ষেত্রে রিয়াকশন মিডিয়ামটা হচ্ছে আম্লিক বা অ্যাসিডিক। তো এরকম একটা অ্যাসিডিক রিয়াকশন মিডিয়ামে, অ্যাসিডিক রিয়াকশন মিডিয়ামে কি হবে, নট সুইটেবল, এগুলো বলে দিচ্ছি, নট সুইটেবল, কখনোই এটা সঠিকভাবে কার্যকরী নয় ফর অ্যাসিড সেনসিটিভ, কাদের জন্য বললাম, অ্যাসিড সেনসিটিভ সাবস্ট্যান্সেস, কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, অ্যাসিড সেনসিটিভ সাবস্টেন্সেস এর জন্য এই জিনিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে, কিন্তু বারবার মাথায় রাখো এই পয়েন্টটা, অ্যাসিড সেনসিটিভ সাবস্ট্যান্সেস। ওকে, মানে যাদের মধ্যে অ্যাসিড সেনসিটিভ সাবস্টেন্স আছে তখন এইটা হবে। তাদের মধ্যে কি জিনিস হয়, সেখানে বেসিক্যালি কোন জিনিসটা প্রিডমিনেট করে, জল নিরুদন বা ডিহাইড্রেশন। কি বললাম, জল নিরুদন বা ডিহাইড্রেশন হবে, হয়ে তোমার প্রোডাক্ট হিসেবে উঠে আসবে কি, মেন মানে অ্যালকেন না হয়ে এখানে কিছু বাই প্রোডাক্ট হিসেবে উঠে আসবে অ্যাল, আরে ধুর, কি লিখলাম, বাই প্রোডাক্ট হিসেবে উঠে আসবে অ্যালকিন, অ্যালকিন উঠে আসবে, অ্যালকিন এখানে বাই প্রোডাক্ট হিসেবে উঠে আসবে। হুম, মানে কি বলতে চাইছে, মানে ধরো আমি এখানে একটা এক্সাম্পল বলি, এ দেখো CH2, ধরো এরকম যদি হয়, এরকম যদি হয়,
এরকম হলে গল্পটা কি হবে? জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl আছে তো, এই দেখো এই যে HCl আছে, HCl কি করবে, দেখ সরি, হ্যাঁ এটা আছে, এটা আছে, তুমি দেখো এটা আছে, কি করবে, এটা জল হয়ে বেরিয়ে চলে যাবে, এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম হবে, এটা চুপচাপ এখানে এসে বসে যাবে। অ্যাক্রাইল অ্যালডিহাইড এটাকে ভীষণভাবে প্রায়োরিটি দেবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, দিস ওয়ান ইজ অ্যাক্রাইলডিহাইড বা হ্যাঁ এইটাই, এইটা হচ্ছে তোমার ক্লিমেনসেনের প্রবলেম। ক্লিমেনসেনে কি হলো, এটা একটা অ্যাসিড সেনসিটিভ ফাংশনাল গ্রুপ, মানে অ্যাসিডের উপস্থিতিতে কি হবে, প্রোটনেশনে ইনভলভ হবে, প্রোটনেশন করে মানে ওর মধ্যে H+ দিয়ে OH2+ করে এটা জল হয়ে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখাবে, এবং তার ফলে এই জায়গায় একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেই কার্বোক্যাটায়নটাকে পাশেরটা থেকে বিটা এলিমিনেশন বা ওই ধরনের অ্যাপ্রোচ হয়ে অ্যালকিন করে দিচ্ছে। বুঝতে পারলে, এটা একটা আনডিজায়ার্ড, কারণ এর জন্য কখনো কে সুইটেবল নয়, এর জন্য কখনোই উলফ কৃষ্ণার ভালো, কিন্তু এর জন্য ক্লিমেনসেন ভালো নয়। আবার উলফ কৃষ্ণের ক্ষেত্রে কি হবে, উলফ কৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে এই মিডিয়ামটা যেহেতু অ্যালকোহলিক, ধরো হ্যালোজেন ট্যালোজেন থাকলো, তখন কি হয়, ইট ইনভলভস বিটা এলিমিনেশন, ওই বিটা এলিমিনেশনের পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট হবে ফর উলফ কৃষ্ণার বা ক্লিমেনসেন। ক্লিমেনসেন উলফ কৃষ্ণা দুটো এই খুব ইম্পর্টেন্ট লজিক্যাল জায়গা কিন্তু, ঠিক আছে, চলো এগোনো যাক। আমি বলছি না, দেখো C++ O থেকে CH2 আসবে, এই যে রিডাকশন উইথ হাইড্রাজিন, এই যে ফলোড বাই হিটিং উইথ সোডিয়াম or potassium hydroxide in high boiling solvent such as ethylene glycol, উলফ কৃষ্ণা। দেখো উলফ কৃষ্ণা দেওয়া আছে, বইতে যতটুকু দিয়েছে আমরা সেইটুকুর উপরেই ফোকাস করব আগে, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। আর কি, এরপরে ধরো বইয়ের অনুযায়ী দিয়েছে কি আমার অক্সিডেশন, দেখো অক্সিডেশনের পয়েন্টটা কিভাবে আসবে, অক্সিডেশনে এই যে পার্টিকুলার জায়গাটা আছে এটাকে আমরা বলবো দিস ইজ কল্ড পোপঅফস রুল, পোপঅফস রুল, অক্সিডেশন অফ কিটোন। আচ্ছা, কিটোনের অক্সিডেশনে একটু আসি, দেখো এখানে বলে দিই যে অ্যালডিহাইড কিটোনের চেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তো স্বাভাবিকভাবে অ্যালডিহাইডের অক্সিডেশনও অনেক বেটার হবে, অ্যালডিহাইড কিটোনের থেকে বেটার রিঅ্যাক্টিভিটি শো করে, এবং অ্যালডিহাইডের ক্ষেত্রে রিঅ্যাকশনটা অনেক ভালোভাবে সংঘটিত হবে। এ দেখো এই যে কি বলছে, অ্যালডিহাইডস ডিফার ফ্রম কিটোন ইন দেয়ার অক্সিডেশন রিঅ্যাকশন, কি বলছে, অ্যালডিহাইডস are easily oxidized to carboxylic acid by treatment with common oxidizing agents like nitric acid, potassium permanganate, potassium dichromate, আরে দেখো কি দিয়েছে, কি বলতে চাইলাম, যে অ্যালডিহাইড এতটাই অক্সিডাইজিং যে অ্যালডিহাইডকে যদি তুমি জারণ করো, অ্যালডিহাইডকে যদি তুমি অক্সিডাইজ করো, তাহলে অ্যালডিহাইড কি করবে, অ্যালডিহাইড চটপট অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে অক্সিডেশন হয়ে, অন ট্রিটমেন্ট উইথ, এবার ইম্পর্টেন্ট যে জায়গাটা কি বলেছে দেখো, অন ট্রিটমেন্ট উইথ অক্সিডাইজিং এজেন্টস লাইক নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, এখানে একটা বিষয় বলার আছে, এই যে তিনজনের ব্যাপারে বলা হলো, দে অল আর SOA, মানে তারা প্রত্যেকে তীব্র জারক দ্রব্য বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক দ্রব্য বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, খুব দরকারি জায়গা এটা।
স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বা সহজে জারণ করবে। এবার কি বলেছে, ইভেন এ মাইল্ড অক্সিডাইজিং এজেন্টস, যেমন ধরো টোলেন্স রিএজেন্ট বা ফিলিং সলিউশন, এরাও কি করে, অক্সিডেশন করে অ্যালডিহাইডকে অ্যাসিড এবং কিটোনকে কোথায় নিয়ে যায়, কিটোনকে কোথায় নিয়ে যায় সেটা এখানে বলেন। এবার দেখো এখানে দিয়েছে, আচ্ছা এই দেখো এর পরের লাইনে, ketones are generally oxidized under vigorous condition। আচ্ছা, কিটোন খুব ভালো জারণে অংশগ্রহণ করবে না, স্বাভাবিক ব্যাপার, দুদিক থেকে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, কার্বনিল কার্বনকে ইলেকট্রন দান করবে, কার্বনিল কার্বনে ইলেকট্রনের ঘনত্ব কমবে, ফলে কাজ হবে না। তো কি বলছে দাদা, কিটোনস আর জেনারেলি অক্সিডাইজড আন্ডার ভিগোরাস কন্ডিশনস, খুব ভালো কথা। তারপর দিচ্ছে কি বাবা, স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস, যা তীব্রভাবে অ্যাট এলিভেটেড টেম্পারেচার their oxidation involves carbon-carbon bond cleavage to form a mixture of carboxylic acid having lesser number of carbon atoms than the original parent carbon। আচ্ছা বুঝিয়ে দিই, এটাকে এইভাবে বোঝার থেকে এই লাইনটায় যেটা বলতে চেয়েছে তোমাকে আমি একটু ভালো করে বলে দিই। এটা দিস ইজ কল্ড পোপঅফস রুল। ধরো আমি এখানে তোমার জন্য আমি নিলাম এখানে পেন্টান টুওন। দিস ইজ পেন্টান টুওন। পেন্টান টুওন দিয়ে আচ্ছা, এখানে আমি ধরো দিলাম vigorous condition বা আমি দিলাম KMnO4, it's a strong oxidizing agent, এর প্রেজেন্সে কি হবে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ পোপঅফস রুল। দেখো নাম্বার 1 আছে, নাম্বার 2 আছে, নাম্বার 3 আছে। দেখো এখানে কিন্তু আমি আরো পড়াতে পারি, কিন্তু এখানে আমি করছি না কেন, আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ এনসিইআরটিটাকে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া। দেখো এটা একটা অপ্রতিসম বা আনসিমেট্রিক্যাল অপ্রতিসম কিটোন। দেখো 1 2 3, তোমাকে এই যে জায়গাটা রয়েছে না, তোমাকে দুদিকে অ্যাকচুয়ালি ভাঙতে হবে। আরে কি করলাম, দেখো এদিকটাতে আমরা ভাঙবো C1 C2 বরাবর, আর এদিকটাতে পোপঅফস রুলে C2 C3 বরাবর। নিয়ম কি, তোমাকে শর্ট ট্রিক বলি, পোপঅফস রুলে তুমি এই যে জিনিসটা রয়েছে, এটাকে ভেঙে দাও, এই জায়গাটা দেখো ভাঙবে, আরেকটা কোন জায়গা ভাঙবে, দেখো C2 C3। নিয়মটা বলে দিই, টেকনিক্যাল নিয়মটা হচ্ছে, যে দুটোকে তুমি ব্রেক করবে, টেকনিক্যাল নিয়মটাই বলি, যে দুটো কার্বনের মাঝে তুমি ব্রেকিংটা করবে, মাথায় রাখো দুটো কার্বনকেই কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করবে। অক্সিডেশনের সময় কিটোনের অক্সিডেশনে ফর আনসিমেট্রিক্যাল কিটোন বা অপ্রতিসম কিটোনের ক্ষেত্রে তুমি যখন ব্রেকিংটা করবে, তুমি একাধিক কার্বক্সিলিক অ্যাসিড পাবে, একাধিক কার্বক্সিলিক অ্যাসিড পাবে, কিন্তু উভয়ের কাছে কার্বন সংখ্যা আগের তুলনায় একটি কম, কারণ মলিকিউলটা মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে। দেখো যে দুটো কার্বন বরাবর তুমি ভাঙছো, দুটোই কার্বক্সিলিক অ্যাসিড হবে। কি আসছে দেখো, হলো কার্বক্সিলিক অ্যাসিড
CH3 CH2 COOH প্রোপানয়িক। উল্টো দিক থেকে যদি যাই তাহলে দেখো দুটো আলাদা আলাদা অ্যাসিড পেলাম। দুটো অ্যাসিডেই অরিজিনাল কম্পাউন্ডের চেয়ে কার্বনের সংখ্যা কম। কিভাবে বললাম? দেখো their oxidation involves carbon carbon bond cleavage। দেখো বন্ড ক্লিভেজ মানে বন্ড ভেঙে যাচ্ছে। দেখো আমি দেখিয়েছি এখানে বন্ড ভেঙে যাওয়াটা। and to afford a mixture of carboxylic acid, afford a mixture of মানে একাধিক কার্বক্সিলিক অ্যাসিড having lesser number of, বারবার বলছি এই জায়গাটা ফোকাস, lesser number of carbon atoms than the parent ketone। তাকিয়ে দেখো parent কিটোনের মধ্যে কটা কার্বন আছে? যথাক্রমে 5টা। পেন্টান টুওন, সেখান থেকে তুমি কি পেয়েছো? দেখো কার্বনের নাম্বার কম। প্রোপানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড। তো প্রোপানোয়িক ইথানোয়িকের ক্ষেত্রে কি হবে? কার্বনের সংখ্যায় পার্থক্য আছে। কার্বনের সংখ্যায় পার্থক্য থাকার ফলেই এই জিনিসটা আমরা দেখতে পাবো। এটাই পোপঅফস রুলের পয়েন্ট অফ ভিউ। পোপঅফস রুল নিয়ে এইটাই বলতে চাওয়া হয়েছে এখানে। পরে আমি যদি C1 C2 বরাবর ভাঙি, এখান দিয়ে ভাঙো, তাহলে দেখো কি আসছে। CH3 CH, দেখো CH3 3 নম্বর CH2, এই কার্বনটা হয়ে যাবে CO। তাহলে এটা হলো কি? এটা হলো বিউটানোয়িক অ্যাসিড প্লাস প্লাস এই এন্ডের কার্বন এখানে একটাই আছে, তাহলে এটা হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। বুঝতে পারলে? দিস ইজ অক্সিডেশন অফ কিটোন, অক্সিডেশন অফ কিটোন। দিস ইজ অক্সিডেশন অফ কিটোন, অক্সিডেশন অফ কিটোন। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। চলে আসি অক্সিডেশন অফ কিটোন। সেখানে দেখো ওইটাই ভেঙে চুরে দেখিয়েছি। দ্য মাইল্ড অক্সিডাইজিং এজেন্টস গিভেন বিলো আর ইউজড টু ডিস্টিংগুইশ অ্যালডিহাইড ফ্রম কিটোন। আচ্ছা দেখো টোলেন্স আর ফিলিং এর ব্যাপারে এখানে বলেছে। টোলেন্স ফিলিং সম্পর্কে বলতে গিয়ে আমার বেশ কিছু কথোপকথন বলার আছে এখানে। যেমন ধরো টোলেন্স বিকারক। দেখো এখান থেকে তোমার টোলেন্স প্রিপারেশন কিভাবে হবে, খুব রিসেন্টলি আমি প্র্যাকটিক্যালের একটা ক্লাস দিয়েছি, ওখানে এর ব্যাপারে ইলাবোরেটলি বলেছিলাম। যাই হোক, তো টোলেন্সের মধ্যে টোলেন্স কিভাবে ফর্ম হয় দেখো। সিলভার নাইট্রেট নিলাম, সিলভার নাইট্রেট নিলাম, সিলভার নাইট্রেটের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হলো। কি বললাম? সিলভার নাইট্রেটের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হলো। দিতেই পারো তুমি, কোনো অসুবিধা নেই। এখান থেকে সিলভার হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পড়লো। সিলভার হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পড়লো, সেটা কি রঙের প্রেসিপিটেট? ধূসর একটা অধক্ষেপ বা একটা খয়েরি রঙের প্রেসিপিটেট পড়বে। খয়েরি রঙের একটা অধক্ষেপ আসবে, ধূসর টাইপের, ধূসর টাইপের। এবার তার মধ্যে যদি তুমি কি দাও? অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, কি প্রোডাক্ট আসবে? ব্যাস চলে এলো। দিস ইজ দ্য ফর্মুলা অফ টোলেন্স রিএজেন্ট। দিস ইজ দ্য ফর্মুলা অফ টোলেন্স রিএজেন্ট। দিস ইজ দ্য ফর্মুলা অফ টোলেন্স রিএজেন্ট। তো টোলেন্সের ক্ষেত্রে তোমাকে কি করে বানায় সেটা এখানে পরিষ্কার করে বলে দিলাম। টোলেন্সের এই বানানোর প্রক্রিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার টোলেন্স কি করবে? আচ্ছা টোলেন্সের ক্ষেত্রে তুমি এখানে সিলভারের জারণ স্তর দেখতেই পাচ্ছ +1। যখন বিক্রিয়াটা সংঘটিত হবে, এখানে কি হচ্ছে? অ্যালডিহাইড থেকে আমরা পেয়ে যাচ্ছি অ্যাসিড বা অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড সল্ট। এখানে কি হচ্ছে? টোলেন্স রিএজেন্ট দিচ্ছে। টোলেন্স রিএজেন্ট দিলে দেখো Ag+ ছিল, সেখান থেকে
ধাতব সিলভার জারণ স্তর 0, ধাতব সিলভার অধক্ষিপ্ত হচ্ছে মানে এজিতে যাচ্ছে, রিডিউস হচ্ছে, বিজারণ হচ্ছে। পয়েন্ট এখানেই, এটা সিলভার নাইট্রেট সলিউশন। দেখো এই দেখো ফ্রেশলি প্রিপেয়ার, এই যে ফ্রেশলি প্রিপেয়ার্ড ammoniacal silver nitrate solution, যেটাকে Tollens stage, a bright silver mirror is produced due to the formation of a metallic silver. The aldehydes are oxidized corresponding carboxylate anion under alkaline medium. এইটা কিন্তু মূলত টোলেন্সার ফিলিং, এই যে দুটো টেস্ট, এরা অ্যালডিহাইড আর কিটোনের ডিস্টিংশনেও কাজে লাগে, ভীষণভাবে এদের ডিস্টিংগুইশ করার কাজে এদের অগ্রণী ভূমিকা রয়েছে, অগ্রণী ভূমিকা রয়েছে। সিমিলারলি ফিলিং এর ক্ষেত্রেও তাই। ফিলিং এর ক্ষেত্রে আছে এখানে কি, তোমাকে এখানে বেশ কিছু জিনিস যেগুলো প্রশ্ন করতে পারে, এগুলো সব ওখানে বিস্তারে ব্যাখ্যা করে দিয়েছি ওই ভিডিওটায়। তো আমি ওই ভিডিওটার লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে অর্গানিক প্র্যাকটিক্যালি এগুলোর ব্যাপারে বিস্তারে আলোচনা করেছি। আইইউপিএসসি বলতে পারে, কমপ্লেক্স কি চরিত্রের, কমপ্লেক্সের নেচার বলতে পারে বা চরিত্র বলতে পারে, ইনার আউটার চারণ স্তর বলতে পারে, চারণ স্তর। আইইউপিএসসি হলো নেচার, মানে এখান থেকে তুমি পাবে পুরো জিনিসটা অ্যালকালি মিডিয়ামে হবে। ফিলিং সলিউশন কি, ফিলিং সলিউশন ওখানে ইলাবোরেট করছি। ফিলিং 1 মানে অ্যাকোয়াস কপার সালফেট, ফিলিং 2 মানে রসেল সল্ট, হ্যাঁ রসেল সল্ট মানে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, এদের দুটোকে মেলালে যেটা পাওয়া যায় সেটাই ফিলিং সলিউশন। দেখো এখানে দিয়েছে ফিলিং সলিউশন এ, ফিলিং সলিউশন বি, ফিলিং সলিউশন এ এস, এ দেখো পুরো বলে দিয়েছে। অ্যাকোয়াস কপার সালফেট, ফিলিং সলিউশন বি ইজ অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, যেটাকে রসেল সল্ট বলা হয়। These two are mixed equal amount before test on heating. এখানে তোমার ব্রাউন, রেডিশ ব্রাউন, Cu2 এ দেখো এই যে কপার এখানে +2 থেকে কপার 1 হয়ে যাচ্ছে, নিজে রিডিউসড হচ্ছে, অন্যকে অক্সিডাইজ করে দিচ্ছে। আর কি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড ডু নট রেসপন্ড টু দিস টেস্ট। কেন এরকম হলো? অ্যারোমেটিক অ্যালডিহাইড এই টেস্টে রেসপন্স করে না, তার সহজ উপায়ে বেনজিনের মধ্যে রেজোনেন্সের ফলে কার্বনের মাথায় যে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ তার স্থায়িত্ব কমে যাচ্ছে। সেই জন্য অ্যারোমেটিক অ্যালডিহাইড এখানে মোটেই ঠিকঠাক ভাবে রেসপন্সিভ নয়, মোটেই এখানে ভালোভাবে রেসপন্সিভ নয়। ঠিক আছে, এখানে বেশি ইলাবোরেট। আর এটা দিয়ে কি হচ্ছে, এটা বেসিক্যালি অ্যালডিহাইড কিটোনের ডিফারেন্সিয়েশনে কাজে লাগে, কিন্তু মাথায় রাখবে গ্লুকোজকে কিন্তু এই পদ্ধতিতে সেপারেশন করা সম্ভব নয়। গ্লুকোজকে কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে এই দুজনের জন্য লবরি ডিব্রু ইনভনটাকে একটু মাথায় নিয়ে রেখে দিও, ওর মধ্যে আমি ডিটেইলে বলেছি। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এদের দুজনের ক্ষেত্রেই এইটা টোলেন্স টেস্ট এবং ফেলিংস টেস্ট পজিটিভ দেবে। তো তুমি বলতে পারো স্যার কেন কেন, তার কারণ এদের মধ্যে কি হয়, আলফা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, আলফা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ডে টোলেন্স ফেলিং ভালো রেসপন্স করে। টোলেন্স ফিলিং ভালো রেসপন্স করার সহজ উপায় কি, মানে এখানে অ্যালডিহাইড যাকে দেখছো সে আলটিমেটলি অ্যালডিহাইড না হয় কিটোন হবে, কিটোন যাকে দেখছো সে কিটোন না হয় অ্যালডিহাইড হবে, মানে এদের মধ্যে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম, একটা পারস্পরিক খুব সুন্দর সাম্যাবস্থা বজায় থাকে, এই জন্য এটা হবে না, মানে আম্লিক হাইড্রোজেনের প্রভাবে। বুঝলে, এটা কিন্তু খুব দরকারি এসেনশিয়াল একটা জায়গা হতে চলেছে, মাথায় রেখো, এটা দিয়ে করা যাবে না। যদি আরো ডিটেল লাগে বলবে, আমি আরো ডিটেলসে বলে দেবো। আচ্ছা, one of the most important reaction and that is iodoform, iodoform এগুলো আমি এখানে বলে দিচ্ছি, আমি এগুলো কোয়েশ্চেনের থ্রুতে আরো ভালো ভালো কোয়েশ্চেন আনবো। আচ্ছা, অক্সিডেশন অফ মিথাইল কিটোনস বাই হ্যালোফর্ম রিয়াকশন, iodoform। আচ্ছা, অ্যালডিহাইড বা কিটোন হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান মিথাইল গ্রুপ, having at least one methyl group
Linked to the carbonyl carbon, methyl ketone. আরে কোথায় গেল? সরি। আচ্ছা, ব্রোমিন কেওএইচ বা এইসব দিয়ে রিয়াকশনটা হবে। ব্রোমিন কেওএইচ, ব্রোমিন এনএইচ, এই যে একটা অ্যাটলিস্ট মিথাইল কিটোন থাকতে হবে, একটা আলফা হাইড্রোজেন থাকলেও হয়ে যাবে। এখানে কি হয়, পুরো জিনিসটা এক এক করে ভাঙলে ফাইনাল প্রোডাক্ট হিসেবে তোমার কাছে কার্বক্সিলেট অ্যানায়ন পড়ে থাকে। কার্বক্সিলেট অ্যানায়ন পড়ে থাকে। মিথাইল কিটোন oxidized with sodium hypohalite. Sodium hypohalite মানে NaOCl. OCl sodium salt of corresponding carboxylic acid having one carbon atom less than the original carbonyl compound. এবং কিন্তু অক্সিডেশন ডাজ নট এফেক্ট কার্বন কার্বন ডাবল বন্ড ইফ প্রেজেন্ট। কারণ তুমি তো শুরুতেই বলে দিচ্ছ যে আয়োডোফর্ম একটা বা হ্যালোফর্ম একটা অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু ইটস আ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এ কখনোই কার্বন কার্বন ডাবল বন্ডকে ব্রেক করতে সমর্থ নয়। এই আয়োডোফর্ম রিঅ্যাকশন সোডিয়াম হাইপোহাইড হাইপোআয়োডাইড ওয়াজ অলসো ইউজড। এখানে কি কি দরকার হবে, যে জায়গাগুলো অ্যাকচুয়ালিতে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এখানেও এইটাও পুরোটা লাগবে, টোটালটা, টোটাল মানে এইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, এই পুরো জায়গাটা লাগবে। মানে কার্বক্সিলিক অ্যাসিড যেটা পাচ্ছি, এটাও তাহলে এগুলোকেও আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা স্টেপ ডাউন রিয়াকশনে বলবো। স্টেপ ডাউন রিয়াকশনে এদেরকে আমরা ধরতে পারি, এই জিনিসটাকে আমরা ধরবো। আচ্ছা, তোমাকে যদি সহজ জাস্টিফিকেশন একটু যেমন ডাবল বন্ড NaOCl I2NaOH Cl2NaOH Br2NaOH থাকলো, বা তুমি OH মাইনাস হিট দিয়ে দাও, অনেক সময় সেখানেও করা যাবে। ভালো করে দেখে নাও কোথায় কি কোয়ারি আছে। মানে এখানে আমাদের এটা কিন্তু দরকার হবে। এখানে কি হচ্ছে, এখানে আলফা পজিশনে, মানে আমি যদি OH মাইনাসটা হালকা করে ইনভলভ করি, এই দেখো, তুমি যদি জানতে চাও তাই বললাম, কার্বেনাইন স্টিল আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও হলো। এখান থেকে আরো চলবে এই প্রসিডিওরটা। মানে এখান থেকে এরকম একটা জাস্ট বেসিক, যে একটা একটা করে আলফা হাইড্রোজেন সরবে, সরে সেই জায়গাতে তৈরি হবে কার্বনায়ন, সেই কার্বনায়নটা রিয়াকশনে অংশগ্রহণ করবে। এই হলো মেন বক্তব্য এই জিনিসের। আর তোমাকে বারবার করে বলছি কোন জিনিসটা এখানে কাজে লাগবে, এই যে কোন গ্রুপ থাকতেই হবে, আয়োডোফর্ম হতে গেলে কোন গ্রুপ থাকতেই হবে। CH3CO মানে কিটোমিথাইল, এবং এই যে CH3CHOH, এইটা যেটা প্রডিউসেস CH3CO গ্রুপ অন অক্সিডেশন। CH3CO না, CH3COO মাইনাস, মানে এই দুটো গ্রুপ, মানে এটা কি বলবো, কিটোমিথাইল আর এটা কি, 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ থাকতে হবে, আর ওই জায়গাতে থাকতে হবে তোমার কাছে কি, CH3CO কিটোমিথাইল গ্রুপ। 2 ডিগ্রি অ্যালকোহল আর কিটোমিথাইল গ্রুপ, এটা খুব এসেনশিয়াল একটা পয়েন্ট হতে চলেছে, কিন্তু মাথায় রেখো অ্যাপ্রোচটা। হয়ে গেল, মাথায় রাখিও, মস্তক মে রাখিও। হুম। আচ্ছা, তো আয়োডোফর্ম বা এখানে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু, আরেকটা জিনিস কি,
এই যে এখানে corresponding carboxylic acid having one carbon atom less than, মানে যতগুলো, হ্যাঁ মানে তোমার কাছে ধরো তোমার কাছে এই যে এখানে দেখো, এখানটা ভালো করে খেয়াল করো, দেখো যখন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে সেখানে এই জিনিসটা কোথাও গিয়ে মিসিং আছে, তা ওটাই তো কার্বনের স্টেপ ডাউন হলো না, ওটাই তো কার্বনের স্টেপ ডাউন, সেটাই বলেছে। এবং পরেরটায় দেখো এই যে ডাবল বন্ড, ইটস মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ডাবল বন্ড রিমেইনস কনস্ট্যান্ট, ডাবল বন্ড রিমেইনস কনস্ট্যান্ট। চলো ডান 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 ডান। আচ্ছা আমাদের প্রায় শেষের দিকে আছে এটা। আচ্ছা অ্যালডিহাইড কিটোনের সঙ্গে আরেকটা রিঅ্যাকশন দরকারি, and that is aldol condensation, aldol condensation। আচ্ছা aldol condensation এ কি গল্প চলবে, মানে এনসিইআরটি টেক্সট বুকে যতটুকু আছে তার একটা খসড়ার চেষ্টা করলাম। আচ্ছা aldol condensation এ কি হবে দেখো, কি বলছে, অ্যাসিড, এটা কিন্তু আলফা হাইড্রোজেনের রিঅ্যাকশন, কি বলেছে, অ্যাসিডিটি অফ আলফা হাইড্রোজেন অফ অ্যালডিহাইডস এন্ড কিটোনস undergo number of reaction due to acidic nature of alpha hydrogen। আচ্ছা কার্বনিল গ্রুপের যে আলফা হাইড্রোজেন সেটা এত গুরুত্বপূর্ণ কেন? বেসিক্স অফ জিওসি কি বলছে? আচ্ছা sp2, 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 sp2 তে প্রবলেমটা কি হচ্ছে, sp2 তে যেটা হচ্ছে দেখো, কার্বন ও sp2, এখানে অক্সিজেন ইজ অলসো অ্যান sp2 হাইব্রিডাইজড কার্বন, বেসিক্সটাকে বোঝানোর চেষ্টা করছি। এবার তোমাকে কি বলেছিলাম, যখন দুটো অ্যাটম ইটসেলফ সেম হাইব্রিডাইজেশন হোল্ড করবে তখন কাকে প্রায়োরিটি দেবে, দ্য ওয়ান ন্যাচারালি মোর ইলেকট্রোনেগেটিভ, যে স্বাভাবিকভাবে অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে এখানে কার্বন অপেক্ষা অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, এবং কার্বন অক্সিজেনের মাঝে থাকা পাই বন্ধনটা সংশ্লিষ্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার ফলশ্রুতি যেটা পাওয়ার সেটাই পাবো। এটা হলো আচ্ছা, এখানে প্লাস চার্জ, দেখো কার্বনের মাথায় কি চার্জ আসছে, কার্বনের মাথায় প্লাস চার্জ আসছে, প্লাস চার্জ কি ইন্ডিকেট করছে, যে কার্বনের মাথায় ইলেকট্রনের ঘাটতি মজুদ আছে, তো এই ঘাটতিটা ম্যানেজ করবে কে, এই ঘাটতিটার ম্যানেজের দায়িত্ব হচ্ছে এই, মানে sp2 এর পাশে sp3, sp2 এর পাশে sp3, sp2 এর পাশে sp3 থাকলে ওই sp3 কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, ওর সঙ্গে যে হাইড্রোজেন থাকে ওকে বলা হয় অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে দেখো এই কার্বনের মাথায় ইলেকট্রনের ঘনত্ব কমাতে এই হাইড্রোজেনটা দিয়ে দিল, তার মানে এই হাইড্রোজেনকে আমি কি বলবো, অ্যাসিডিক বা আম্লিক হাইড্রোজেন, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে এখানে আম্লিক হাইড্রোজেনের বা ব্যাখ্যা, মানে আলফা কার্বন আম্লিক হওয়ার পেছনে সহজ ব্যাখ্যা হচ্ছে এইটা, আলফা হাইড্রোজেন অ্যাসিডিক হওয়ার পেছনে সহজ ব্যাখ্যা হলো এইটা। এটা খুব দরকারি পয়েন্ট হতে চলেছে এখানে। এখানে আর কি, এখানে আর তো তেমন ওইভাবে কিছু নয়, এখানে অ্যালডল ক্যানিজারো এগুলো তোমাদের জানা চেনা রিয়াকশন। কি বলছে দেখো, অ্যাসিডিটি অফ আলফা ডিউ টু অ্যাসিডিক নেচার, হ্যাঁ ডিউ টু, এই যে দেখো, ডিউ টু দ্য স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট অফ দ্য কার্বনিল গ্রুপ, কার্বন sp2 কার্বনিল গ্রুপ অ্যান্ড দ্য রেজোনেন্স স্টেবিলাইজেশন অফ দ্য কনজুগেট বেস, এই যে দেখো এই যে কার্বনটা এই যে গিয়ে রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে, এই পয়েন্টের জন্য ওই হাইড্রোজেনটা বেশ অ্যাসিডিক। আচ্ছা অ্যালডল কনডেনসেশন, অ্যালডল কনডেনসেশন করতে গিয়ে এখানে যে দুটো এক্সাম্পল দিয়েছে এই দুটোই মোস্ট কমন এক্সাম্পল। অ্যালডল কনডেনসেশন আমরা এইভাবে দেখবো না, অ্যালডল কনডেনসেশন আমরা বিটা থ্রু দিয়ে দেখবো, মানে বিটা কিভাবে কি, দেখো
তুমি এখানে আলাদা করে পড়ে কিছু নেই, এখানে অ্যালডল পড়ানোর তো কিছু নেই। আই থিংক সো। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। দেখো এখানে আলাদা করে খুব বেশি যে আরে কি বলছি, এখানটা একটুখানি বলে দেওয়া দরকার। যেমন ধরো এখানে যে এক্সাম্পলটা দিয়েছে আলফা হাইড্রোজেন থাকতে হবে বা কি বিষয়, দেখো ইথানল থেকে এটা চেয়েছে, তো ইথানল থেকে এটার বেসিক ফান্ডামেন্টাল মেকানিজমটা দেখার কি আছে এখানে আলাদা করে আছে। ওই এটাকে কি করে করে, অ্যালডল মানে হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কে বলছে অ্যালডল। আচ্ছা, যদি এখানে বেসিক্যালি অ্যালডল কনডেনসেশন নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই, মানে বেসিক্যালি আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকলে একটাতে এসে কার্বন আয়ন করবে, করে আরেকটায় মারবে, এই তো মেন স্টোরি। তুমি তোমার যদি লাগে অ্যালডল কনডেনসেশনের জায়গাটা, আমার মনে হয় অ্যালডল কনডেনসেশনের জায়গাটা এই শেষের এক দুটো পেজ, অ্যালডল কনডেনসেশনটা একটু অন্যরকম টপিক, বুঝলে? অ্যালডল কনডেনসেশনটা আমার পার্সোনালি মনে হয় একটা অন্যরকম টপিক। তোমার যদি অ্যালডল কনডেনসেশনের উপরে স্পেসিফিক নিড থাকে, অ্যালডল ক্যানিজারো এই দুটো রিয়াকশনের ওপরে যদি তুমি ডিটেলড কিছু স্পেশাল চাও, যে ওটাকে আমি ওরকম ভাবে না করিয়ে, নর্মাল ভাবে না করিয়ে বেশ একটা মেকানিজম এনে সেখান দিয়ে বেশ কিছু ভালো কোয়েশ্চেন টাইপ, ধরো কিছু নিট লেভেলে যেগুলো ধরো খুব ইন্টারনাল কনফ্লিক্ট আছে, কিন্তু প্রশ্নের থ্রু দিয়ে আরেকটু স্পেশাল এনসিআরটিটাকে সামনে রেখে করাই, সেটা একটুখানি বলো তো, তাহলে আমি এর মধ্যে শুধু শুধু করিয়ে ভিডিওটাকে আর লম্বা করবো না। তোমাকে আমি একটা কাজ করছি, এটা না আমি একটা ডিমান্ডটা দিই যে তোমার কি, এখানে আমি লিখে দিই, বরং তোমার সামনেই লিখে দিই, তুমি কি চাইছো যে অ্যালডল, অ্যালডল এবং ক্যানিজারো একটি স্পেশাল, থিওরি প্লাস, তুমি কি এটা চাও? এই জিনিসটা আমার মনে হয় আমি তোমাদের কাছে এটা তোমাদের কোয়ারি আছে কিনা বলবে। যদি তুমি বলো তাহলে আমি নিঃসন্দেহে এটার প্রবলেম দিয়ে এইভাবে বিষয়টা করিয়ে দেবো। তাহলে আমরা এর মধ্যে অ্যালডল ক্যানিজারো পড়িয়ে সময়টাকে নষ্ট করবো না। যদি মনে হয় বলবে, তাহলে কার কেমন কি লাগলো আমাকে একটু জানিও বিষয়টা। সেই অনুযায়ী আমরা আমাদের এনসিইআরটি যে লাইন বাই লাইন পোস্টমর্টেম, মানে একদম লাইন পড়ে পড়ে সেইগুলোর অর্থ বোঝানো, রেখে তাহলে আমরা কন্টিনিউ রাখবো। এই তো বক্তব্য। তাহলে প্রথম ক্লাসে নিউক্লিওফিলিক অ্যাডিশন ইমিডিয়েটলি দেখে নাও। আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসছি অ্যামিনের ইম্পর্টেন্ট রিয়াকশনস গুলো। এভাবে একটা দিকে অর্গানিক চলবে, আরেক দিকে পি ব্লক টি ব্লক, এগুলো অ্যামিনের ইম্পর্টেন্ট রিয়াকশনস এর পরেরটায় আসছে। আর অবশ্যই যেটা বললাম যে লাস্টে উত্থানে তোমার উত্থান হোক, এইটাই গুরুত্বপূর্ণ। আর এইটা অবশ্যই প্রত্যেকে জানাবে এইটার কিছু চাইছো কিনা। ধরো এর মধ্যে আমি একটা 45 মিনিটস একটা 1 আওয়ার সেশন করলাম, যার মধ্যে 15 মিনিটে সুন্দর করে থিওরিটাকে দিয়ে দিলাম, যে বাকি মোটামুটি 45 মিনিট শুধু টপ প্রবলেম, সেখানে অ্যাসারশন রিজন, মূলত অ্যাসারশন রিজন স্টেটমেন্ট ভিত্তিক প্রবলেম যেগুলো নিট লেভেলে বেশি করে আসে, একটুখানি এটা জানিও কিন্তু, ঠিক আছে? আর দেরি করবো না, তোমার পড়ায় মন দাও তুমি। বেস্ট অফ লাক। অ্যামিনের প্রিপারেশন, এই অ্যামিনের যে বিক্রিয়া সমূহ সেটার এনসিইআরটি রিডিং পোস্টমর্টেম নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। বেস্ট অফ লাক।